আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আড্ডা উইথ আরজে রিফাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আরজে রিফার ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলেও আমাদের প্রোগ্রামটি ইউটিউব, আরজে রিফার ইউটিউব যে চ্যানেলটি আছে সেখানেও দেখতে পারবেন। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটিজম বিষয়ে কিভাবে জনসচেতনতামূলক কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে জানবো, এবং কোথায় কিভাবে আপনারা সেই সেবাগুলো পেতে পারেন সেগুলো সম্পর্কেও কিন্তু জানতে পারবেন। আর এর জন্য আমাদের সাথে দুজন অতিথি আমাদের আড্ডা উইথ আরজে রিফাতে জয়েন করবেন আজকে আমাদের সাথে। আমি বেশিক্ষণ সময় নিব না, তাই আগেই বলছি যে যেখান থেকে দেখছেন সবাই আশা করছি আমি সুস্থ আছেন এবং ভালো আছেন। তো যেহেতু ভালো আছেন, সুস্থ আছেন এবং ফেসবুকে আমাদের স্ক্রল করে দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে চাইবো আপনারা একটা লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান, এবং বেশি করে এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, যাতে করে অনেক বেশি মানুষজন এই বিষয়ে জানতে পারে, এবং অটিজম যে কোনো একটা মানসিক রোগ নয়, এটা যে একটা স্নায়বিক সমস্যা সেটাও যাতে বুঝতে পারে, এবং তাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত আমাদের, সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে আজকে কথা বলবো। তো আর দেরি করছি না, আজকে আমাদের সম্মানিত অতিথিদেরকে একে একে আমাদের ব্যাক স্টেজ থেকে সামনে আনছি। আমরা প্রথমে আনবো হাসিনা হাফিজ আপাকে। তিনি হচ্ছেন ফাউন্ডার রেইনবো অটিজম কেয়ার ফাউন্ডেশন, স্পেশাল এডুকেটর অ্যান্ড অটিজম কোচ। আমরা আমাদের ব্যাক স্টেজ থেকে সামনে আনছি হাসিনা হাফিজ আপাকে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনি মিউট আছেন আপা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে আরো ভালো লাগছে। মানুষজন আরো ভালো ভালো জিনিস আজকে জানতে পারবে। একজন ভালো মনের মানুষ আমাদের সাথে আজকে আছে। আরো একজন ভালো মনের মানুষ আমাদের সাথে এখন যুক্ত হবেন, ডাক্তার আইরিন বিনতে আজাদ, ক্লিনিক্যাল লিড, নার্চার নেস্ট বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড। আমরা এখন আইরিন আপাকেও আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আচ্ছা, কোনো কারণে হয়তোবা নেটওয়ার্ক ইস্যুস এর কারণে আপা আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। তিনি কিছুক্ষণের মধ্যে অবশ্যই যুক্ত হয়ে নিবেন। তো আমাদের সাথে অলরেডি একজন আপাতত যুক্ত হয়ে গেছেন। তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কমেন্টস করতে পারবেন, এবং যা জানতে চান অটিজম বিষয় নিয়ে সেগুলো কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। কমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যান, এবং যেহেতু আইরিন আপু আছে সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আরজি রিফার এই আমাদের যে প্রোগ্রামটা আপনারা দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিবেন। আশা করি অলরেডি হাসিনা আপা শেয়ার করে দিয়েছেন, যাতে আপনার পেজে যারা আছে তারা যুক্ত হবে, এবং যদি তাদেরও কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনাকে করতে পারবে খুব সহজেই। কারণ অনেক সময় একসাথে আমরা সবাইকে পাই না, তাই অনেকগুলো প্রশ্ন অনেক সময় থাকলেও কিন্তু করা হয় না আসলে। তো যে বিষয়টা না বললেই না, যেহেতু আপা অটিজম নিয়ে আমরা কাজ করছি সেই ক্ষেত্রেই আমাদের সূত্রপাত, এবং একসাথে আমরা পথ চলছি এবং আমরা তাদের জন্যই কাজ করছি। তো সেই ক্ষেত্রে আপা রেইনবো অটিজম কেয়ার, আসলে রেইনবোটা কেন নাম সিলেক্ট করলেন আসলে? আপা আবার আপনি মিউটে আছেন। সরি। অনেক ভালো এবং খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নামের মধ্য দিয়ে তার একটা ভাবমূর্তি ফুটে ওঠে। সো আমরা মনে করি যে যে জিনিসটাই যেটাই সামনে আসুক না কেন, সেটার নামটা শুনে আউটলুকিংটা দেখে আমরা সেটাকে কিছুটা অ্যানালাইসিস করি যে এটার ইন্টারনাল এক্সটার্নাল কি আছে। যেমন রেইনবো মানে হচ্ছে কিন্তু 7 কালার্স। 7 কালার্স কম্বিনেশনেই কিন্তু আমাদের রেইনবো তৈরি হয়। তো আমি কাজ করি মেইনলি, আমার এই প্রফেশনে আসা হচ্ছে অটিজম বাচ্চাদের হাত ধরে। তো অটিজমকে কিন্তু আমরা বিভিন্ন রঙে প্রকাশ করি। একেক সময় একেক রঙে। যেমন অটিজমকে বলা হয় নীলের সঙ্গে, নীল হচ্ছে কষ্টের রং। প্যারেন্টস একেকজন, আমি যখন আসলে ২০০০ সালে কাজ শুরু করেছি, তখন একজন প্যারেন্টস আমাকে বলেছিল, উনি নীল শাড়ি পরে এসছে। আমি ওনাকে বলেছিলাম, "আপা আপনাকে অনেক সুন্দর লাগছে দেখতে।" তখন উনি বলল, "আপা নীল মানে কষ্টের রং। আমার কষ্টটা কেউ বোঝে না।" আমি তখন ওনাকে বলেছিলাম, "কেন আপনার এই কথাটা আপনি কেন বললেন? এই রংটাতে আপনাকে কত সুন্দর লাগছে। তার মানে হচ্ছে এটা আপনার জন্য পারফেক্ট।"
সো আপনি মনে করতেছেন আপনার বাচ্চাটা অটিজম, সেজন্য আপনি খুব কষ্টে আছেন। এটা জিনিসটা হুম, হুম। আসলে সেভাবে না। কারণ হচ্ছে আল্লাহ কিন্তু আপনাকে ওর জন্য যোগ্য মনে করেছে বিধায় আপনাকে দিয়ে ওকে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে বিধায় আপনাকে দিয়েছে। আমাকে কিন্তু দেয় নাই। আমাকে দিয়েও আবার নিয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে কালার, রং, প্রত্যেকটা রঙে মানুষ যেভাবে নিজেকে রঙিন করে, অটিজমেরও কিন্তু অনেকগুলো রং। একেকটা বাচ্চার একেক প্রবলেম, একেক ধরনের ম্যানেজমেন্ট আমরা দেই। সো ওদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রঙের সাথে তুলনা করি। অটিজমকে কিন্তু বলা হয় স্পেকট্রাম, একটা আমব্রেলা। একেক সময় ওরা কখনো অরেঞ্জ, কখনো ব্লু, কখনো ইয়েলো এই রং ধারণ করে। সো যার কারণে আমার মনে হয়েছে যে আমার কাছে রেইনবোটা মানে হচ্ছে অটিজমের বিভিন্ন কালার, বিভিন্ন কালারের স্টুডেন্টকে নিয়ে, বিভিন্ন কালারের বাচ্চাদেরকে নিয়ে আমি কাজ করি। ওদেরকে নরমালি মানুষ যেই কালারটাকে পছন্দ করে সেই কালারে তাদেরকে মডিফিকেশন করে তৈরি করার জন্য। এই জন্য আমার কাছে আমার মনে হয়েছে রেইনবো ইজ দ্য পারফেক্ট নেম ফর মাই অর্গানাইজেশন। হ্যাঁ, আসলে একদম তাই। খুব সুন্দর একটা নাম রেখেছেন আপনার, রেইনবো। আমরা সবসময় ভাবি নীল হচ্ছে বেদনার রং। আসলে নীল কিন্তু খুবই পছন্দের একটা, অনেকেরই পছন্দের খুব একটা রং আসলে। আবার নীলেই কিন্তু অনেকে হুমায়ূন আহমেদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে নীল শাড়িতেই কিন্তু সে তার ভালোবাসার মানুষটাকে চিন্তা করেছিল আসলে। আচ্ছা, এখন আমরা যেহেতু আরিন আপুর সাথে আরিন আপুর পরিচয় দিয়েছিলাম, কিন্তু আরিন আপুর আমরা কথা শুনতে পাইনি তখন নেটওয়ার্কের সমস্যার কারণে। তো সেই ক্ষেত্রে আইরিন আপুর কাছ থেকে জানতে চাইবো যে আইরিন আপু নার্চার নেস্ট বাংলাদেশের কি কি কাজ করছেন ওনারা, সেই বিষয় নিয়ে একটু শুরু করি। আর কেমন আছেন আইরিন আপু, আপনি একটু বলেন, কারণ নেটওয়ার্কের জন্য আপনি কেমন আছেন সেটাই জানতে পারিনি। জি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। নেটওয়ার্কে একটু আসলে ডিস্টার্ব করছে আজকে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আম নার্চার নেস্ট নামটা আসলে এটা নার্চার নেস্ট হচ্ছে একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, থেরাপিউটিক ইন্টারভেনশন আমরা এখানটায় দিয়ে থাকি। আর এটা হচ্ছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড এর আন্ডারে হওয়া একটা চাইল্ড উইং। তো নামটা অ্যাকচুয়ালি আমারই দেওয়া, আমার সিনিয়র স্যার ম্যাডামদের সাথে আলোচনা করে। তো নার্চারনেস আমি নামটা রেখেছি কারণ আমি একদম ফুলের কুঁড়ি থেকে একেবারে মানে মাত্র কি বলবো নেস্টে একটা পাখির বাসায় একটা পাখি হয়েছে, সেটা হচ্ছে নার্চার করে করে আমরা প্রস্ফুটিত যাতে করতে পারি সেই পাখিটার যেই ডিলেমা গুলো আছে, যদি কোনো ডিলে থাকে বা হচ্ছে সামাজিকভাবে যদি কোনো বাধা থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে যেন আমরা নার্চার করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সেন্টারটার নাম নার্চার নেস্ট রাখা হয়েছে আসলে। আর এখানে আসার এই লাইনে আসার তো একটাই আর কি কারণ, আমার জন্য একটাই কারণ, সেটা হলো যে আমি নিজেও অটিজম সম্পন্ন একজন শিশুর মা। আমার ছেলের বয়স 9 বছর, 9-এর বেশি হয়ে গেল। তো 2019-এ যখন ডায়াগনোসিস হলো, তো আমি তো একদম হচ্ছে আম, আম, কি বলবো একেবারে হচ্ছে অথই সমুদ্রে পড়ে গেলাম। এই লাইনে আমি কিছুই জানি না। হ্যাঁ, যদিও আমি একজন ডক্টর, মেডিকেল প্রফেশনাল, বইপত্রের পড়া আর পার্সোনাল এক্সপেরিয়েন্স টোটালি দুইটা ভিন্ন সিনারিও। হ্যাঁ, একটা বিশাল জগৎ জানতে পেরেছি আমার ছেলের মাধ্যমে আসলে। তো এই জগৎ জানতে জানতে এই জগতের প্রতি কাজ করার যে একটা প্যাশন তৈরি হয়েছে, সেই প্যাশন থেকে আসলে এখানেই রয়ে যাওয়া। আর অন্য কোনো দিকে আর কি চিন্তা করা হয়নি যে অন্য কোথাও কোনো কাজ করব, এই লাইনেই দেখা যায় যে খুঁজে খুঁজে বের করে বিভিন্ন সেক্টরে কাজ করা হয় আমার। এটাই। আপনি তো সাইকিয়াট্রিক বিষয়েও কাজ করছেন, তো সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিকদের ওখানে কিরকম সমস্যা দেখতে পান এখন রিসেন্টলি, কোন কেসগুলো আসলে বেশি আসছে? আচ্ছা, আম, আমাদের এখানে অ্যাকচুয়ালি শুধু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চারা আসছে সেটা না। এখানে আমাদের বিভিন্ন নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, বিহেভিয়ারাল প্রবলেমের বাচ্চারাও আসছে, যাদের কিনা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নেই, কিন্তু সামাজিকতার কিছু প্রবলেম আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে। অনেক শিশু অনেক ছোটবেলাতেই ট্রমাটিক মেন্টাল স্ট্রেস
মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে, সেরকম শিশুরাও আসছে এখানে। তারপরে হচ্ছে আপনার কোনো শিশু যদি দেখা যায় যে আমরা মনে করি যে শিশুদের আবার ডিপ্রেশন কিসের, কিন্তু আমরা এখানটায় দেখছি যে আমাদের ডিপ্রেশন যুক্ত শিশুরাও আসছে, কিন্তু একদম 3-4 বছর বয়স থেকে যে শিশুদেরও ডিপ্রেশন হতে পারে, সেটা আসলে এই মানে ডাইভার্স লাইনে কাজ না করলে বোঝার উপায় নাই আসলে। আর এছাড়া টিনেজারদের মধ্যেও দেখা যায় যাদের বিহেভিয়ারাল প্রবলেম আছে, অ্যাঙ্গার ইস্যুস আছে, তারা আসছে। এমনও আছে যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, তার হচ্ছে বয়স 16, 17, 18 বছর হয়ে গেছে, যদিও আমরা আমাদের সেন্টারে 13-14 বছরের উপরে আপাতত নিচ্ছি না, কারণ আমাদের সেন্টারটা একদমই নতুন। তো তারপরেও বড় যারা আসছে তাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি, আমরা কাউকেই ফিরিয়ে দিচ্ছি না, সবাইকেই আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি, কারণ আলটিমেটলি একটা শিশু আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে তাদের একটা কাজের জায়গা আমাদেরকে নিয়ে যেতে হবে, যেই জায়গাটা এখনো আমাদের আর কি দেশে কিছুটা হলেও অনেক মানে পিছিয়ে আছে এই জায়গাটায়, যে বাচ্চাগুলো কর্মক্ষেত্রে কিভাবে যাবে। হ্যাঁ, দেখা যায় হাই ফাংশনিং যারা বাচ্চা, মানে যাদের বুদ্ধিভিত্তিক ইয়েগুলো একটু ভালো, তারপরে হচ্ছে যাদের সামাজিকতা একটু ভালো, তারা সামনে অনেক ক্ষেত্রেই এগিয়ে যেতে পারে, অথবা যারা সচ্ছল পরিবারের তারা অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু যারা সচ্ছল পরিবারের না, অথবা যারা হচ্ছে যাদের ডিসএবিলিটিটা ডিফিকাল্টি গুলো আরো বেশি, হ্যাঁ, তো তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া, সেই জায়গাটাতে পৌঁছানোর লক্ষ্যে আজকে আর কি কাজ করা। তো সেখানটা আরো আমরা সামনে কি কি ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য কি কি কাজ করতে পারি, সেটাই আর কি আস্তে আস্তে বের করতে হবে। হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন আপু। আচ্ছা, আপনি বলছিলেন যে চাইল্ডদেরও হচ্ছে ডিপ্রেশনের কথা। তো ওখানে আসবো, এই কথাটাতে পরে আসছি। একটু হাসিনা আপুর কাছ থেকে জানতে চাবো, যেহেতু চাইল্ড ডিপ্রেশনের কথা বলেন, আমরা তো সেটা হচ্ছে আপনি যেহেতু সাইকিয়াট্রিক হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে নরমাল বাচ্চাদেরও যে ডিপ্রেশন হচ্ছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু স্পেশাল বাচ্চাদের সাথে যেহেতু হাসিনা আপু ওয়ান টু ওয়ান অনেক সময় কাজ করছে, সেই ক্ষেত্রে আপা কিরকম হচ্ছে তাদের মধ্যে কিরকম ডিপ্রেশন আপনি দেখতে পেরেছেন, একটু হাসিনা আপা যদি বলতেন। আসলে ডিপ্রেশন নর্মাল বাচ্চাদেরও হতে পারে, স্পেশাল বাচ্চাদেরও হতে পারে, বাবা মায়েরও হতে পারে, সবারই হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়েই। স্পেশাল বাচ্চাদের এটা আরো বেশি হয়। যেমন ধরেন যে আমরা কিন্তু আমরা দেখি যে আমাদের কোনো একটা সাইড যদি একটু ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে অন্য সাইডগুলোতে কিন্তু সেই প্রবলেমটা আরো বেশি হয়। যেমন ধরেন আমার যখন ঠান্ডা লাগে, আমি যখন বুঝাতে পারি না, কথা ভালো করে বলতে পারি না, কেউ যদি আমার কথা বুঝতে না পারে, একে তো আমার হচ্ছে মেডিকেল ডিফিকাল্টিস হচ্ছেই শরীরে, তারপর হচ্ছে এক্সটার্নালি আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, আমার সামনের জন বা আমার পাশের জন বুঝতে পারছে না, তখন কিন্তু আমার মনে হচ্ছে আমার নিজের ভেতর থেকে একটা ডিপ্রেশন কাজ করবে যে আমার এখন কি করা উচিত, আমি এটা কেন বুঝাতে পারছি না। জাস্ট লাইক এজ স্পেশাল বাচ্চাদেরও কিন্তু সেটাই, যারা কথা বলতে পারে না, যে বাচ্চা একেবারেই নন ভার্বাল, বা যারা কথা বলতে পারে বাট অ্যাপ্লিকেশনটা তাদের সঠিক না, কখন কোন বিষয়ে কোন পরিস্থিতিতে। যেমন ধরেন একটা বাচ্চাকে আপনি রেস্টুরেন্টে নিয়ে গেলেন খেতে, ওর জন্য যে খাবারটাকে অর্ডার করা হয়েছে, পাশের জনের খাবারটা তার কাছে বেশি ভালো মনে হয়েছে, বাট সে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। মা বারে বারে বলছে তোমার জন্য খাবার অর্ডার করেছি, এটাই তোমার পছন্দ, তুমি খাও, কিন্তু সে তো মনে করতেছে যে পাশের খাবারটা অনেক বেশি আমার জন্য ভালো। সে যে বোঝাতে পারতেছে না, তখন তার কিন্তু এই যে ডিপ্রেশন থেকে কিন্তু অ্যাংজাইটিটা তৈরি হয়, যেটা আমরা বাহির থেকে দেখতে পারি, কিন্তু তার ভেতরের জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। সো আমরা স্কুলেও কিন্তু এই জিনিসটা দেখি, বিশেষ করে প্রত্যেকটা বাচ্চাকে আমরা তো আমাদের মতো করে প্ল্যান তৈরি করি, যে যেটা ওর ল্যাকিংস আছে, যে জিনিসটা ওর প্রয়োজন, আমরা সেটা তৈরি করতে চাই ওর জন্য। কিন্তু ও অ্যাকচুয়ালি কি চাচ্ছে, ও কোন জিনিসটা পছন্দ করছে, সেটা যদি আমরা প্রায়োরিটি না দেই, তখন আমি ওকে করছি একটা, যেমন ধরেন দুপুরে লাঞ্চের পরে আমি ওকে বিভিন্ন কাজ করাচ্ছি, অ্যাক্টিভিটিস করাচ্ছি, সে চাচ্ছে তখন সে একটু ন্যাপ নিবে, বা সে তখন একটা কোনো টয়েস দিয়ে খেলবে, কিন্তু টিচার তাকে রেনফোর্স হিসাবে দিচ্ছে খাবার। এই যে কমিউনিকেশন গ্যাপটা বা র্যাপোটা, যে আমার জিনিসটা আমি বোঝাতে পারছি না,
এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ভিতরে আস্তে আস্তে ডে বাই ডে প্রতিদিন এটা তৈরি হয়। কারণ আমরা স্কুলে রুটিন মাফিক কাজ করি এবং ওর এই পছন্দটা বোঝাতে পারে না। তারপর হচ্ছে ও কোথাও যেতে চাচ্ছে, কিছু খেতে চাচ্ছে, ওর বাইরে যাওয়ার সময় অন্য পোশাক পরতে চাচ্ছে। এই জিনিসগুলো যদি সঠিকভাবে সে বোঝাতে না পারে, তখন কিন্তু ওদের ভিতরে যে ডিপ্রেশনটা কাজ করে, এটা থেকে কিন্তু আস্তে আস্তে ওদের অ্যাংজাইটি তৈরি হয়, বিহেভিয়ার ইস্যুগুলো তৈরি হয়। আস্তে আস্তে কিন্তু অনেক বাচ্চা কিন্তু সিকও হয়ে যায়। সো এই যে আপনার ডিপ্রেশনটা, এটা আমি মনে করি স্পেশাল বাচ্চাদের, নর্মাল বাচ্চাদের চেয়ে আরো অনেক বেশি হয়, কারণ তারা তাদের এক্সপ্রেসিভটা ঠিক না, তারা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না। তো যার কারণে এই ডিপ্রেশনটা ওদের জন্য ওদের অনেক বেশি হয়। হ্যাঁ, আশা করি এই ইনফরমেশনটা অনেকের কাজে আসবে, যে আসলে অনেক সময় অনেক কাছের মানুষও কিন্তু একদম পাশে থেকেও নিজের পাশের মানুষটাকে আসলে বুঝতে পারে না। সেক্ষেত্রে আসলে মানে তাদেরকে বোঝাটা আসলে আমাদের অনেক বেশি দরকার। অলরেডি একটা রাইট। কমেন্টস এসেছে, রেজাল্ট করিম লিখেছে যুক্ত আছি। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনারা বেশি বেশি করে আমাদের সাথে যুক্ত থাকেন এবং আরজে রিফার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আইরিন আপু বা হাসিনা আপুর কাছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অটিজম বিষয়ে বা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে কিন্তু এখন কমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আরেকটা যেটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল যে আহ, আমরা বলছিলাম যে মানসিক স্বাস্থ্যের কথা, আইরিন আপু, যে নর্মাল বাচ্চাদেরও ৩-৪ বছরেও আপনি বলছিলেন যে সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়, বা অনেক বাচ্চা অনেক ট্রমাতেও চলে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় এখন আমরা সবাই কিন্তু স্পেশাল বাচ্চাদের নিয়ে যখন কাজ করছি, বা আমাদের যাদের নিজের ঘরে আছে, তারা তো বাচ্চাদের সাথে ওয়ান টু ওয়ান আমরা বাবা মারাই এই জিনিসগুলো শিখে কাজ করছি, কিন্তু অনেক সময় যে আপনি বলছিলেন একদম অনেক জায়গায় এই জিনিসটাই জানে না আসলে অটিজম জিনিসটাই কি। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা টেক কেয়ার করতে পারছে না। তো তাদের কাছে আসলে আমরা এই জিনিসটা কিভাবে স্প্রেড করতে পারি, যেহেতু সচেতনতামূলক আমরা কাজ করছি, যে মানে কিভাবে আরো যাওয়া যায় আসলে ওদের কাছে, আমরা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি অনেক ধরনের পেশেন্ট পান সেই ক্ষেত্রে। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে অ্যাওয়ারনেস, অটিজম শব্দটা এখন অনেক প্রচলিত, সবাই জানে, কিন্তু অ্যাকচুয়ালি অটিজম কি সেই জিনিসটা নিয়ে আর কি অনেকেই গুলিয়ে ফেলে। অটিজম কি, বা এডিএইচডি কি, বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি কি, হ্যাঁ, অথবা একই মানুষের মধ্যে দুই তিনটা একসাথে থাকতে পারে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই কনফিউজড এখনো। তো এই জিনিসগুলো আসলে এক্সপার্ট আই ছাড়া ডায়াগনোসিস করা তো মানে ওইটা সম্ভব না। তবে হ্যাঁ, কিছু আইডিয়া অবশ্যই থাকা উচিত সমাজের, যেই জায়গাগুলোতে শিশুরা প্রথম ধাপ ফেলে। যেমন হচ্ছে যে আম, একটা শিশুর যখন ডিলে হচ্ছে, হ্যাঁ, সেই শিশুটা যাচ্ছে হচ্ছে, প্রথমেই তো আর নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে না, প্রথমে যাচ্ছে একটা জেনারেল মেডিসিন অথবা জেনারেল ফিজিশিয়ান অথবা জেনারেল পেডিয়াট্রিশিয়ানের কাছে, শিশু বিশেষজ্ঞর কাছে। তো তারা ব্যাপারটা নিয়ে কতটা ক্লিয়ার, হ্যাঁ, এই জায়গাগুলো কতটা ক্লিয়ার, হ্যাঁ, এইটার একটা অ্যাওয়ারনেস হতে পারে যে প্রফেশনাল দিক থেকে আমরা আমাদের আপডেটেড ইনফরমেশন গুলো পাচ্ছি কিনা, বহির্বিশ্বে যে ইনফরমেশন গুলো চালু আছে, সে মানে যেগুলো আপডেট হচ্ছে রেগুলার, সেগুলো আমরা পাচ্ছি কিনা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যে যখন ডিলে হলো, বাচ্চা যখন ডক্টরের কাছে গেল, ডক্টর বললেন যে ওকে মানুষের সাথে মিশান বা স্কুলে দেন, বা এটা হচ্ছে একটা কমন প্র্যাকটিস যা স্কুলে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চার ডিফিকাল্টিটা কতটা গ্রিভিয়াস, হ্যাঁ, সিভিয়ারিটিটা কেমন, সেটা না বুঝেই যদি আমি একজন প্যারেন্টসকে গাইড করি না কোনো সমস্যা নেই, তাকে স্কুলে দিয়ে দেন, তখন স্কুলে যদি সেই স্কুলের রিসোর্স পার্সন যারা টিচার আছেন তারা যদি এই ব্যাপারগুলো নিয়ে না জেনে থাকেন, তারা জানেন অটিজম একটা শব্দ, তারা জানে এটা একটা ডিসএবিলিটি, তারা জানে যে এটা, তারা কমন পিপলের কথা হলো যে এটা মানেই হচ্ছে যে বাচ্চার প্রতিবন্ধী, বাচ্চার প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেটা কিভাবে অ্যাড্রেস করবে, কিভাবে সেই জায়গাটায় কাজ করবে, সেটা কিন্তু সব স্কুলের টিচাররা জানে না। সব স্কুলের কেন, আমি বলবো যে ম্যাক্সিমাম মেইন স্ট্রিম স্কুলের টিচাররা এটা জানেন না। হ্যাঁ, বিহেভিয়ারাল প্রবলেম গুলোতে বা স্পিচ ডিলে বাচ্চাদের সাথে কিভাবে কাজ করতে হবে, নর্মালি সবার সাথে যেভাবে কাজ করা হয় দেখা যায় যে ওদেরকে ওইভাবে কাজ করানোর চেষ্টা করা হয়, এবং পরে দেখা যায় যে ওই বাচ্চাটা আইসোলেটেড হয়ে যায় ক্লাসটাতে, এবং আলটিমেটলি বাচ্চাটার সাথে কোনো ইন্টারভেনশনই হয় না।
আম, তারপরে দেখা যায় যে ক্লাস অ্যাসিস্ট্যান্টের সাথে অথবা কেয়ার অ্যাটেন্ডেন্টের সাথে বাচ্চাটা বসে আছে কোনো মানে একদমই নন ফাংশনাল ওয়েতে। হ্যাঁ, তো তখন কিন্তু তখন থেকেই কিন্তু ওই যে স্পেশাল বাচ্চার ডিপ্রেশনে চলে যাওয়া শুরু হয়, এটা আমরা কিন্তু বুঝি না। হ্যাঁ, যে আমি আইসোলেট হয়ে গেছি। হ্যাঁ, অটিজমের বাচ্চারা যারা অটিজম সম্পন্ন আছে বাচ্চারা, সেই বাচ্চাগুলো হয় কি যে নিজেরা এমনি আইসোলেট থাকতে পছন্দ করে, একা একা খেলতে পছন্দ করে। পছন্দ করা মানে আমরা পছন্দ করা শব্দটা ইউজ করি, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা পছন্দ করা না। তারা পারে না, তাদের ওই জায়গাটায় ডেফিসিয়েন্সি করতে পারছে না, মিশতে পারছে না। হ্যাঁ, এই কারণে তারা হচ্ছে তাদের ওখান থেকে নিজেদেরকে আইসোলেট করে ফেলছে। আমরা মনে করছি যে ওরা পছন্দ করছে না। হ্যাঁ, ওদের যে ইন্টারেস্ট আছে কি না সেটাই আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমরা চিন্তা করছি যে ঠিক আছে পছন্দ করছে না, তাহলে একজন একটা কর্নারে বসিয়ে দিই, থাকুক। তো এই জায়গাগুলোর আমার মনে হয় যে খুব বেশি স্ট্রং হতে হবে, যা সঠিক গাইডেন্স বাচ্চারা যেইখানটায় প্রথম যাচ্ছে, প্রথম ধাপ যেই জায়গাগুলোতে ফেলছে, সেই জায়গাগুলো যদি ট্রেনড আপ না হয় তাহলে হচ্ছে বাবা মাকে অ্যাওয়্যার করা যাবে না। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানেই দাঁড়িয়ে থেকে এই যে আপনি আমি এখন যে আলোচনা করছি 1 বছর পরে ওই একই আলোচনা করব আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস আপু খুবই ইম্পর্টেন্ট আপনি বলছিলেন, যেমন টিচারদেরকে যেরকম জানতে হবে, আবার হচ্ছে তাদেরকে যে কেয়ারটা নিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অটিজম আর এডিএসডির মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও কিন্তু অনেকে বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এডিএসডিটা আর অটিজমটা বুঝাতে পারি, কারণ আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাবো যে মানুষ একটু জানুক, যতটুকু বুঝতে পারে আর কি। আর অলরেডি আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসেছে, আমি একটু নামগুলো একটু বলছি, তারপরে হ্যাঁ, আবার আপনার শিওর। কথাতে আসছি। শামীমা আক্তার লিখেছেন, গুরুত্বপূর্ণ তথ্য, সুন্দর আলোচনা, অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। ফারজানা করিম লিখেছেন, খুবই উপকারী আলোচনা, সবার শোনা উচিত। আরেকজন ফারজানা আফরোজ নিপা আপা লিখেছেন, হাসিনা হাফিজ আপা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করছেন, এই ব্যাপারটি জানা খুবই জরুরি। সজল রুহুল আমিন লিখেছেন, দারুণ প্রোগ্রাম। হ্যাঁ, আপনারা এভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন। আইডিন আপুর সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন আইডিন আপুকে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেখছেন। আমরা চাবো এই প্রোগ্রামটা আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই অটিজম এবং এই বিষয়টি নিয়ে কিভাবে জনসচেতনতায় কাজ করে সে বিষয়টা নিয়ে যাতে সবাই একজন আরেকজনের সাথে আলোচনা করলেই কিন্তু অনেকে অনেক কিছু জানতে পারবে। তো আইরিন আপুর কাছে একটু যাচ্ছি, যে এডিএসডিটা সম্পর্কে আগে জানবো, পরে হাসিনা আপুর কাছে এটা নিয়ে রিলেট করবো যে ওনার কাছে কেমন স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেই ক্ষেত্রে। আচ্ছা, আম, যদি আমি মানে এখন দেখা যায় যে যেটা আর কি কো ডায়াগনোসিস হয় একসাথে থাকে, এডিএসডি আর হচ্ছে এএসডি এবং আইডি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এই তিনটা দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রেই একসাথে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু কোর ডায়াগনোসিস কোনটা আমি কিভাবে বুঝবো? অথবা হচ্ছে যে এমনও হতে পারে যে শুধু এএসডি আছে, কিন্তু এএসডির সিমটম গুলোর কারণে হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দেখে আমি এডিএইচডি বলে ফেলছি। আসলে কিন্তু এডিএইচডি নাই, ওর ওর মেইন ডায়াগনোসিস হচ্ছে এএসডি। আবার এডিএইচডির হাইপার অ্যাক্টিভিটির কারণে অনেক সেন্সরি ইস্যুস তৈরি হতে পারে, অনেক মানে হচ্ছে সাইড সিমটম গুলো চলে আসতে পারে, যার কারণে আমার মনে হতে পারে যে এই বাচ্চাটার মধ্যে এডিএইচডি এএসডি আছে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র এডিএইচডি আছে। এখন এএসডি আমি কিভাবে বুঝবো? এএসডির শিশুদের যেই মেইন যে ইয়েটা থাকে, যে সামাজিক মিথস্ক্রিয়াটার অভাব থাকে। হ্যাঁ, সামাজিক মিথস্ক্রিয়া, ওরা হচ্ছে দেখা যায় যে ইন্টারেস্ট থাকলেও সামাজিকতা কিভাবে প্রসেস করে, নিজে রিসিভ করে এবং সেটা প্রসেস করে আরেকজনকে ডেলিভারি দিবে। যেমন আমি আপনার কথা শুনছি, ব্রেনে আমার প্রসেস হচ্ছে কথাটা, আমি কিভাবে অ্যান্সার দিব সেই অনুযায়ী প্রসেস হয়ে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে। সেই প্রসেসিংটার জায়গাতেই হচ্ছে অটিজমের বাচ্চাদের সমস্যা, অটিজম সম্পন্ন বাচ্চাদের সমস্যা। আর এডিএইচডির ক্ষেত্রে আপনার কখন থামতে হবে, কোথায় যে থামতে হবে, কোন কথায় থামতে হবে, কখন আপনি একটা পার্সোনাল বাউন্ডারি মানে ক্রস করতে পারবেন না মানুষের সাথে কথা বলতে, যে সেই জিনিসটা সেই জায়গাটায় তাদের হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যাটেনশন বা পেশেন্সের অভাব। হ্যাঁ,
তাদের সাথে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন করা যায়। এডিএইচডি বাচ্চাদের সাথে টু ওয়ে কমিউনিকেশন খুব ইজিলি করা যায়। ঠিক আছে, ধরে বসায় রেখে খুব সুন্দর করে আপনি অন্তত 2-3 মিনিট তার সাথে কনভারসেশন করতে পারবেন। হুম। এবং রেসিপ্রোকাল কনভারসেশন, আপনার কথা বুঝে সে উত্তর দিবে। হ্যাঁ, আপনাকে একটা কোশ্চেন করবে, সেই আপনার কথার সাথে সেই কোশ্চেনের কোনো মিল থাকতে নাও পারে, বুঝতে পেরেছেন, কিন্তু হচ্ছে তার সাথে কনভারসেশন কিছুটা হলেও করা সম্ভব। কিন্তু এএসডি বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু প্রসেসিং এর সমস্যা হচ্ছে, সে নিজের থেকে যেটা আসছে তার মাথায় সেটাই বলে যাচ্ছে কনটেক্সট ছাড়া। সে যদি আর কি স্পিচ দিলে বা কথা বলায় কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে তার সাথে কিন্তু কনভারসেশন করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, একই লাইনে একই পেজে কনভারসেশন করা তার সাথে এসডি সম্পূর্ণ শিশুর সাথে ডিফিকাল্ট। বাট এডিএইচডি হচ্ছে আপনার মানে কি বলবো, আপনার ট্রেন, মানে মনে হবে যে একটা ট্রেন চলছে, কোন লাইনের সাথে মানে কথা কথা একটার পর একটা চলছে ঠিকই, একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড, কিন্তু সামনের মানুষটার রেসপন্স কি হবে সেটার জন্য সে ওয়েট করছে না। সে ওইটা অ্যাজাম্পশন করে নিচ্ছে যে সামনের মানুষটা আমাকে এই অ্যান্সারই দিবে, তাহলে আমি এগিয়ে যাই, দৌড়াতে থাকি। হ্যাঁ, তো এডিএইচডির ব্যাপারটা হচ্ছে এরকম। আর এডিএইচডি ওদেরকে তে আরো কিছু ব্যাপার আছে, হাইপার অ্যাক্টিভিটি তো থাকেই, কনসেন্ট্রেশনের অভাব থাকে। আপনার হচ্ছে দেখা যায় যে খুব তাড়াতাড়ি এএসডি তে আপনি খুব হাইপার ফোকাস থাকবে কিছু বিষয়ে, কিছু বিষয়ে খুব বেশি ইন্টারেস্ট থাকবে, ওইটা থেকে আপনি সরাতে পারবেন না। কিন্তু এডিএইচডি বাচ্চাদের ইন্টারেস্ট থাকবে, কিন্তু শিফট হবে, খুব তাড়াতাড়ি শিফট হবে। এবং এক হচ্ছে জায়গায় এক স্থির জায়গায়, হ্যাঁ, এক জায়গায় আর কি বসে যে কাজ করার যে প্রয়োজনীয়তা, এডিএইচডি শিশুরা এই এই জিনিসটা একটু ওদের সেন্সের প্রসেসিং এর সমস্যা থাকে, এই আর কি। সেটা আমরা তাহলে হাসিনা আপুর কাছ থেকে একটু যাই রিলেট করি যে আপু এই জায়গাটাতে এডিএসডি তাকে কিভাবে দেখছেন এবং ওনার রেইনবোতে আসলে কেমন ধরনের বাচ্চারা আছে এখন সেটা সম্পর্কে যদি আমাদের অতিথি যারা দেখছে পরেও দেখবে জানতে পারে আপনার এখান থেকে কি সেবা পাবে তারা। ধন্যবাদ। আইরিন অনেক সুন্দরভাবে বুঝিয়েছে। আসলে ডক্টর এক নাম্বার, তারপরে হচ্ছে নিজের বাচ্চা, তারপরে হচ্ছে এখন বিভিন্ন বিভিন্ন বাচ্চা দেখছেন। তো সেক্ষেত্রে মানে ওনার ডিসক্রিপশনটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয়েছে। আর আমাদের আসলে আমরা যেটা প্রাতিষ্ঠানিকভাবে স্কুলে এখন যেটা দেখছি, যে এটা আইরিনও আমার সাথে একমত হবেন, এখন ম্যাক্সিমাম যে স্টুডেন্ট যাদেরকে আমরা পাচ্ছি, অনেক ছোট ছোট বাচ্চাই আসছেন। 1.5 বছরের প্যারেন্টস 1.5 বছরের বাচ্চাকেও নিয়ে আসেন স্কুলে তাদের ডেভেলপমেন্টাল ডিলে দেখে। সো অ্যাওয়ারনেস এর জন্য এতটুকু অ্যাওয়ারনেস প্যারেন্টসদের মধ্যে হয়েছে, এটা রাইট। বাট আবার এখন যেটা দেখছি, এই যে 1.5 বছর 2 বছর 3 বছরের বাচ্চারা আসছে, অনেকেই মনে করেছেন যে এখন প্যারেন্টসদের মধ্যে অ্যাওয়ারনেস হওয়াতে বাচ্চাদেরকে এখন স্কুলে নিয়ে আসে, কিন্তু এটা আসলে আগের বাচ্চাদের আর এখনকার বাচ্চার পরিমাণ অনেক বেড়েছে, সংখ্যা অনেকই বেড়েছে। আর এখন যেটা আমি দেখি, আমি যদি সেই 2000 সালে ফেরত যাই, তখন দেখবো ম্যাক্সিমামই যারা আসতেন এগুলো হচ্ছে মানে বিফোর বার্থ, ওরা হয়তো বা নিউরোলজিক্যাল প্রবলেম নিয়েই আসে। বাট এখন যেটা দেখি বেশি, এখন হচ্ছে আমরা বলি সাধারণত বাচ্চাদের মধ্যে ডিসেবিলিটিস দুই ভাবে হয়, একটা হচ্ছে বিফোর বার্থ আর একটা হচ্ছে আফটার বার্থ। এখন কিন্তু 90% হচ্ছে আফটার বার্থ, বিকজ অফ ডিভাইস, বাসায় একা থাকে, তারপরে হচ্ছে স্ক্রিন টাইমিং বেশি হয়, যার কারণে ওদের যে ডেভেলপমেন্টের টাইমটা, ওই সময়টাতেই ওদের কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টটা হচ্ছে না। বাসায় কারোর সাথে কথা বলবে, সঠিকভাবে ভাব বিনিময় করবে, সঠিকভাবে খাবে। আমরা যে বলি বাচ্চাদেরকে টিভি দেখিয়ে খাওয়াচ্ছেন, মানে ও তো খাবার খাচ্ছে না, টিভি খাচ্ছে, এটা কিন্তু একটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। একটা বাচ্চাকে আমরা টেবিলে বসিয়ে যখন খাওয়াবো, সে খাবারটার কালার দেখবে, শেপ দেখবে, টেস্ট নিবে, অন্যরা কি খাচ্ছে সেটা দেখবে সে। আর যদি টিভি দেখে, তার মানে তো চোখ, কান, নাক সবই টিভির দিকে, মুখে দিচ্ছেন, চিবাচ্ছে, গিলছে, সে টেস্টও ফিল করতে পারবে না। আর যে খাওয়াচ্ছে সেও কিন্তু টিভির ফাঁকে ফাঁকে তাকে খাওয়াচ্ছে, সে কিন্তু বলবে না যে তুমি কিন্তু আজকে ভেজিটেবল খাচ্ছ, ক্যারট খাচ্ছ, এগুলো যদি বলে তাহলেও কিন্তু বাচ্চার কানে যায়। সো এখন যদি আমরা এটা চিন্তা করি যে ম্যাক্সিমাম বাচ্চারাই এখন আসে
যে যেই প্রবলেম নিয়ে আসে এগুলো হচ্ছে আফটার বার্থ আমাদের সৃষ্ট। ডিসঅর্ডারটা হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, সো আপনি যদি এডিএসডি বলেন, এএসডি বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মনে গত 3 মাসের আমার একটা যদি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলি যে 90% প্যারেন্টস আমার এই যে নিকেতন ব্রাঞ্চটা আমি 5-6 মাস হলো স্টার্ট করেছি, এখানে যেই প্যারেন্টসরাই আসছেন ম্যাক্সিমাম প্যারেন্টসরা এসেই আগে বলে যে আমার বাচ্চা কিন্তু এএসডি না। আমাদের কথা হচ্ছে আপনি ডিটারমাইন্ড হয়ে আসছেন যে আমার বাচ্চা এএসডি না, বাট কিছু প্রবলেম আছে। তো যখন জিজ্ঞেস করতে যে আপনার কেন মনে হলো এএসডি না, বা কেন মনে হলো আপনার বাচ্চা এডিএসডি আছে, কেনই বা আপনার মনে হচ্ছে যে ওর সমস্যা আছে, তখন নিজেরা আস্তে আস্তে সেগুলো বলতে থাকে যে আমার বাচ্চাটা বাসায় একা থাকে, সার্ভেন্টের কাছে থাকে, ওই স্ক্রিন টাইমিং বেশি পায়, আমি জব করি। সো এইসব পারিপার্শ্বিকতার কারণে কিন্তু বাচ্চার এই ডিসএবিলিটিসটা তৈরি হচ্ছে, এডিএসডি হচ্ছে। তারপরে বলতেছে আমার বাচ্চা এএসডি না, আমার বাচ্চার এডিএসডি আছে। কারণ এখন প্যারেন্টসরা মনে করে অনেকেই, যেটা আমি দেখেছি, যে এডিএসডি মানে হচ্ছে আমার বাচ্চা উইল বি ফাইন, কিছুদিন পরে সে ঠিক হয়ে যাবে। আর এএসডি মানে হচ্ছে লাইফ লং, অটিজম মানে কিউরেবল না, ম্যানেজেবল। এই মেসেজটা ম্যাক্সিমাম প্যারেন্টসের মাথায় ঢুকে গেছে এখন। সো যার কারণে ওনারা অ্যাসেসমেন্ট রিপোর্টটা যদি দেখি ওখানে লেখা এএসডি, বাট উনি বলছেন যে আমার বাচ্চার এএসডি না, এডিএসডি ও এই সমস্যার কারণে হয়েছে। সো এএসডিটা নিয়ে একটা ভীতি প্যারেন্টসদের মধ্যে তৈরি হয়েছে, এবং এডিএসডি একটা নর্মাল জিনিস, এটা প্যারেন্টসরা বুঝে গেছে। সো এই ডিফারেন্সটা যেহেতু বুঝতে পেরেছে, আমি মনে করি এটার একটা ভালো গুড সাইন আছে, যে অবশ্যই গুড সাইন আছে, কারণ প্যারেন্টস এটা নিয়ে এখন কনসার্ন হওয়ার কারণে সে 2.5 বছরে, 1.5 বছরে, 1 বছর 9 মাসে একটা বাচ্চাকে সে স্কুলে রাখতে চাচ্ছে। যে আমি বুঝেছি যে প্রবলেম হচ্ছে, এখন মনে করছে বাচ্চাকে হয় প্রি স্কুলে দিব, না হয় স্পেশাল স্কুলে দিব, যাতে একটা কোয়ালিটি টাইম তারা পায়। সো এই ডেভেলপমেন্টটা আমি মনে করি প্যারেন্টসদের জন্য অ্যাওয়ারনেসটা অনেক ভালো কাজ করছে। যেহেতু ডে বাই ডে স্পেশাল নিড বাচ্চার পরিমাণ বাড়ছে, আমাদের স্কুলের সংখ্যাও বাড়ছে, ম্যানেজমেন্টও বাড়ছে, থেরাপিস্টও বাড়ছে, বাট আবার কিন্তু কিউরও হচ্ছে। আমি তো বলতে পারবো আমি প্রতি বছরই বাচ্চাদের, ম্যাক্সিমাম বাচ্চাদেরকে পুশ করি নর্মাল স্কুলে দেওয়ার জন্য, যে ওর যদি 70% কিউর হয়, 30% নিয়ে সে নর্মাল স্কুলে যে ফাইট করতে পারে। যে প্রবলেমগুলো সর্ট আউট করার পরে তার সিটিং হ্যাবিট, তার ইনজুরি প্রবলেমগুলো, তারপরে সেন্সরি ইস্যুগুলো, কনসেন্ট্রেশন লেভেল বানানো, ইনস্ট্রাকশন ফলো করা, আর বাকি যে অস্থিরতাটা নিয়ে বা তার কমিউনিকেশনে একটু ডিলে আছে, এগুলো নিয়ে কিন্তু নর্মাল স্কুলে সে যেতে পারে। তখন সে ওখানে বাচ্চারা যখন রিসিভ করার পর্যায়ে চলে আসে, তখন যদি ওকে আপনি ভালো কিছু রিসিভ করান, তাহলে ও কিন্তু তার এক্সপ্রেস লেভেলটাও কিন্তু সেভাবেই তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এডিএসডি এবং এএসডি দুইটারই কিন্তু সাইড এফেক্ট অনেক বেশি, আবার দুইটারই কিন্তু ভালো দিক আছে, আবার দুইটারই কিন্তু ম্যানেজমেন্ট দুই রকম। একটা এডিএসডি বাচ্চার সাথে এএসডি আইডি যেমন থাকতে পারে, আবার একটা এএসডি বাচ্চার সাথেও কিন্তু এডিএসডি থাকতে পারে। এডিএসডি কারণে তার এএসডি পরিমাণ বাড়তে পারে। সো এইগুলা নিয়ে কিন্তু প্রফেশনালদের সাথে ডিসকাস না করে হুট করে যদি কোনো পেডিট্রিশিয়ানও কিন্তু এটা সঠিকভাবে অ্যানালাইসিস করে বলতে পারবে না। কোনো পেডিট্রিশিয়ান যদি বলে দেয় যে আপনার বাচ্চার এইটা আছে, আপনি ওকে এখানে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমি অবাক হয়েছি, কিছুদিন আগে একজন প্যারেন্টস আমাকে এসে বলছে যে ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছে আমার বাচ্চা ক্লাসরুমে বসার জন্য, ও কি সঠিকভাবে বসছে? ডাক্তার আমার বাচ্চাকে মেডিসিন দিয়েছে কথা বলা শেখার জন্য, আমার বাচ্চা তো এখন ডে বাই ডে কথা বলতে পারবে। সো আমি বলবো এই ভুল ভ্রান্তিটা যেন মানুষের মধ্যে না যায়। ম্যানেজমেন্ট সঠিকভাবে দিতে হবে, সঠিক প্রফেশনালের কাছে যেতে হবে, যাতে বাচ্চাটার টাইম ওয়েস্ট না হয়। ধন্যবাদ আপা, খুবই ভালো। আসলে উপকারী একটা আমরা তথ্য পেলাম যে সঠিকভাবে যাতে এরা মানে প্রপার ইয়েটা জানতে পারে। একটুখানি আপনার কোথায় কোথায় স্কুল আছে সেটা অ্যাড্রেসটা যদি একটু দিয়ে দিতেন, তাহলে হয়তোবা যারা লাইভে আছে এখন জানতে পারবে যে কোথায় গেলে সহজে, যারা আপনার কাছে নিকেতনে, যেমন আপনি এখন ব্রাঞ্চ ওপেন করেছেন, সেক্ষেত্রে নিকেতনে যারা আছেন তারা অবশ্যই আপনার সাথে সরাসরি গিয়ে কথা বলেও কিন্তু একটা সাহায্য পাবেন খুব ভালোভাবে। জি, অবশ্যই। এটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্রফেশনালের একদম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যে একটা প্যারেন্টসকে সঠিক ওয়েটা দেখিয়ে দেওয়া। আমার স্কুলে এসছে বিধায় ওর প্রয়োজন না হলেও যে আমি আমার স্কুলেই রেখে দিব, আপনার অন্য কোথাও যেতে হবে না, এই জিনিসটা যেন না হয়। সো আমার হচ্ছে মেন ব্রাঞ্চটা হচ্ছে বাড্ডা শাহজাদপুরে, এটা হচ্ছে গুলশান 2 এর কাছে।
আর আমার আরেকটা ব্রাঞ্চ হচ্ছে গুলশান ১ এর নিকেতনে, নিকেতনে জি ব্লকে ১৪ নম্বর রোডে। হ্যাঁ, যদি কেউ জানতে চান সেক্ষেত্রে কমেন্টস এর মাধ্যমেও পরে আপাকে আমাদের কমেন্টস এর সেকশনে অবশ্যই কমেন্টস করে রাখতে পারেন। আপা এখানে ঠিকানা অবশ্যই আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আবার। আপা আরো অনেকগুলো কমেন্টস এসেছে যে ফারজানা আফরোজ নিপা লিখেছেন ধন্যবাদ সুন্দর আলোচনা হাসিনা আপু কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব। ওই যে টিভি স্ক্রিনের কথা যখন বলছিলেন ঠিক সেই সময় উনি কমেন্টসটা করেছেন যে এখন বাচ্চারা খুব বেশি স্ক্রিনিং টাইমটাই বেশি হয়ে যাচ্ছে মোবাইল ডিভাইস বা আইপ্যাড হোক আর টিভি দেখা হোক এইগুলোতেই আসলে সবাই আমরা বাচ্চাদেরকে বসিয়ে দিচ্ছি খুব সহজে। সাদিয়া আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। আলমগীর হোসেন লিখেছেন অনেক ভালো আলোচনা শুভকামনা সকলের জন্য। ডাক্তার আলমগীর হোসেন লিখেছেন নাইস সুন্দর একটা উপস্থাপনা। অনেক ধন্যবাদ যে আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি চাইবো আপনারা সবাই আরজেডিফার পেজটা আমাদের লাইক করে কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আরজেডিফার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমাদের এইসব ইনফরমেটিভ অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো ভালো টপিকস গুলো নিয়ে আপনাদের মাঝখানে আসতে পারি এবং আপনারা যাতে জানতে পারেন। এবার যাবো আইরিন আপুর কাছে। আইরিন আপু অনেকক্ষণ ধরে বসে আছেন। আইরিন আপু আপনার নার্সিসিস্টের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং সবাই আপনার কাছে গেলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে সেটা একটু জানিয়ে দিবেন। আচ্ছা, আম, আমাদের তো সম্ভার সীমান্ত সম্ভারের পেছনে যে নতুন বিল্ডিংটা আছে সেখানে লেভেল 6-এ। আর এখানটায় আমাদের হচ্ছে ইন্টারভেনশন আছে, আর্লি ইন্টারভেনশন প্যাকেজ প্রোগ্রাম আছে, যেখানটায় হচ্ছে আপনার প্যাকেজ প্রোগ্রামের সাথে থেরাপিটিক ইন্টারভেনশনও ইনক্লুডেড, স্পেশাল এডুকেশনও ইনক্লুডেড, আবার হচ্ছে বিহেভিয়ারাল সাপোর্টও ইনক্লুডেড এখানে। আর আছে আমাদের এবিএ উইং আছে, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস উইং। এখানটায় দেশের বাইরের সুপারভাইজার দিয়ে সুপারভাইজিং করিয়ে আমরা হচ্ছে এবিএ থেরাপি দিয়ে থাকি এবিএ থেরাপিস্টের মাধ্যমে। আর আমার হচ্ছে ওটে আউটডোর থেরাপির সিস্টেম আছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। তারা সবাই সিআরপি থেকে আর হচ্ছে পাইজার থেকে গ্র্যাজুয়েট করা, এবং তাদেরও প্রফেশনাল এক্সপেরিয়েন্স এক্সপার্টিস অনেক ভালো। আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানটায় সবচেয়ে যেটা সুবিধা সেটা হলো যে এখানে ১১ জন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট আছে পাশেই বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডে। তো আমাদের মানে কোনো বাচ্চার যদি মেডিসিনের কোনো প্রয়োজন পড়ে থাকে বা রেগুলার ডক্টরের ফলো আপে থাকতে হয় সেটাও আর কি বাইরে যেতে হচ্ছে না, একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমরা চলছি এখানে। তো এটা আর কি আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি এরকম একটা সেন্টারে বসতে পারবো যেখানে আমি আমার বাচ্চাকে এই একটা ছাতার নিচে সবকিছু দিতে পারবো আর কি। দেখা যায় যে আমার বাচ্চাগুলোকে আমার সবসময় দেখা যেত যে একজনকে পাঠাতাম বসুন্ধরা, একজনকে পাঠাতাম উত্তরা, মানে এক এক জায়গায় এক একটা ইন্টারভেনশন ভালো। তো সব মিলে এখানটায় সব ধরনের সেবাই আমরা দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের এখানে ১৩ বছর পর্যন্ত আপাতত আমরা সার্ভিস চালু করেছি। আর আমরা এন্ট্রির বয়সটা মানে বাচ্চা কোন বয়সে এখানে কোন বয়সের বাচ্চা থেকে শুরু করব সেটা আমরা বার রাখিনি, কারণ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিলে যদি আমরা পাই আমরা সেই বাচ্চাকেই এখানটায় ইন্টারভেনশনের জন্য ব্যবস্থা করছি, অ্যাকোমোডেট করছি। হ্যাঁ, খুবই চমৎকার একটা উদ্যোগ আপু যে একই ছাতার নিচে আমরা সবকিছু পাচ্ছি। না হলে আসলে একেক জায়গায় যাওয়া এই স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে আসলে বাবা-মাদের যে একটা টেনশন থাকে, কোথায় আমি থেরাপি দিতে যাবো, কোথায় আমি একটা স্কুলিং করবো। একই জায়গায় পেলে কিন্তু সেটা সুবিধা হয়। আমি যেহেতু সিলেটের এখান থেকে কাজ করছি, এটা শুধু একটা মাত্র জায়গাতেই পেলাম। একজন শুধু করেছেন। সেটা হচ্ছে সিলেটের কুমারপাড়াই বলে আরকি। ওই জায়গাটাতে করা হয়েছে। তো ওখানে হচ্ছে ওরা এরকম ডাক্তারদেরকেও রেখেছেন যারা পেডিয়াট্রিশিয়ান হিসেবে কাজ করছে, যারা নিউরোলজিস্ট আছে বা যে বাচ্চার যে থেরাপিটার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে অকুপেশনাল থেরাপি দিবে, যে স্পিচ থেরাপি দিবে এদেরকে একই ছাদের নিচে নিয়ে যাবে। তাতে কিন্তু আসলে একটা মার অনেক জায়গায় যেতে হচ্ছে না। এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি চাইবো আপনি এটা আস্তে আস্তে আরো স্প্রেড করেন আপনারা দুজনেই করে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টেও যাতে এরকম ভাবে আমরা আরো কাজ করতে পারি সেই জায়গায়
যেমন আমি যে হাসিনা আপা কিছুদিন আগে মনে হয় চিটাগাং এ একটা ট্রেনিং করতে গিয়েছিলেন আমি যতটুকু জানি। আর আপনি তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কোর্স করেছেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে একটু শুনবো যে সেই কোর্স গুলো করার সময় আসলে কি কি জিনিসগুলো মনে হয়েছে যে এই জিনিসগুলো আমাদের আরো মানে শিখা দরকার যারা প্যারেন্টস আমরা। তো আগে আইরিন আপু বলেন, পরে হাসিনা আপুর কাছে যাচ্ছি। আচ্ছা, আমি তো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং করেছি। তার মধ্যে দেশের যে দুইটা ট্রেনিং বেশ মানে নোন আর কি, সেটা হচ্ছে একটা ইপনা, যেটা ইনস্টিটিউট অফ নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম। আমাদের বর্তমানে হচ্ছে ইউনিভার্সিটির নাম চেঞ্জ হয়েছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সম্ভবত চেঞ্জ হয়েছে। তো সেই ইউনিভার্সিটির আন্ডারে যে ইপনা, সেখানটা হচ্ছে সার্টিফিকেট কোর্স অন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা আরেকটা হচ্ছে আইআরডিইউ, যেটা হাসিনা আপাও করেছেন, অ্যাডভান্স কোর্স অন ডিসেবিলিটি ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড অটিজম, এটার উপরে। তো এই দুইটা কোর্সই ভালো। আমরা যখন করেছিলাম তখন তো আসলে আমি তো ইপনাতে আর কি ফার্স্ট ব্যাচ ছিলাম। সে ওখান থেকে এখন যে অবস্থায় আছে, নিজেদের আর কি যখন কোনো একটা কোর্স শুরু হয় তখন হচ্ছে আস্তে আস্তে আম, প্রতিবন্ধকতাগুলো চোখের সামনে পড়লে তখন তারা আস্তে আস্তে ওই জায়গাগুলো রেকটিফাই করতে শুরু করে। তো এখন ওই জায়গাগুলো হয়তো বা অনেকটাই আমরা যেই ডিফিকাল্টিস ফেস করেছি, যে প্রথম ব্যাচ হিসেবে যে আমরা ট্রেনিং কার কাছে করছি, বা আমাদের মানে যার কাছে ট্রেনিং করছি তার এক্সপার্টিস আমাদের ট্রেনিং দেওয়ার মতো কিনা। তো এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো নিয়ে আমাদের শঙ্কা ছিল প্রথম দিকে বেশ। তবে এখন অনেকভাবে ট্রেনিং ঢেলে সাজানো হয়েছে। তো এখন হচ্ছে সেই ট্রেনিং এ নিয়ে অনেকেই স্যাটিসফাইড, তো তার মানে ট্রেনিংটা ভালোই হচ্ছে আমি ধরে নিচ্ছি। আর আইআরডিইউ, ঢাকা ইউনিভার্সিটির আইআর এর ট্রেনিংটা তো মানে এখন তো থিসিসও মনে হয় যোগ হয়েছে এখানে। ট্রেনিং এর শেষে একটা ওদেরকে থিসিস করতে হয় মনে হয়। তো এই যে নতুন নতুন ইনোভেশন, এইভাবেই আস্তে আস্তে আসলে ট্রেনিং ডেভেলপ করতে হয়, যে আপনি অবস্টাকল কোথায় দেখবেন সেই সম্পর্কে আপনি জানাবেন, এবং সেটা নিয়ে পরবর্তীতে আপনাকে নতুন কিছু ওরা ট্রেনিং এ দিবে, উপহার দিবে। তো এটাই হচ্ছে মানে অবস্টাকলটা আপেক্ষিক। এটা আমার কাছে একরকম হতে পারে, আবার আমার পরে আবার যে আসবে সে হয়তো বা আমার চেয়ে বেশি কিছু পেয়েছে, কিন্তু তারপর তার কাছে অন্য কিছু একটা হয়তো আবার সমস্যা মনে হয়েছে, এই আর কি। আমার ছেলে এখানটার পাশে দাঁড়িয়ে আছে, ও বেলুন ফোটালো, আপনার শব্দ পেয়েছেন মনে হয়। কোনো আচ্ছা। প্রবলেমটা এই ভার্চুয়াল আর ইয়েতে থাকে, এটাই স্বাভাবিক। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনলাইনে বেশ ভালো ভালো ট্রেনিং করতে পারা যায়। বিশেষ করে ইন্ডিয়ান কিছু স্কুল, কিছু ইনস্টিটিউট ট্রেনিং দেয় অনলাইনে প্যারেন্টসদের জন্য। তো সেগুলো বেশ ভালো। আবার হচ্ছে সিঙ্গাপুরের কিছু সাইটে, কিছু মানে সিঙ্গাপুরের কিছু থেরাপি সেন্টারের সাইটে ফ্রি কিছু অ্যাভেলেবেল ট্রেনিং আছে প্যারেন্টসদের জন্য। তো সেগুলো সার্চ করে যদি প্যারেন্টসরা করতে পারেন তাহলে তাদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি। বিহেভিয়ারাল ম্যানেজমেন্টটা আসলে আম, শুধুমাত্র আপনি হচ্ছে থেরাপি সেন্টারে এসে হয় না। এটা একটা মানে পুরো একটা মানে একটা বাচ্চাকে রেস করতে পুরো একটা ভিলেজ দরকার হয়, হ্যাঁ। তো সেই ভিলেজটা যদি আমি প্রপারলি না দিতে পারি তাহলে আসলে ইন্টারভেনশন আমি এক জায়গায় থেরাপিস্টের কাছে যাওয়া আসাই করতে থাকি। আহ, সেখানে কিন্তু আমার বাচ্চার কোনো উন্নতি হবে না। ওখানে একই পেজে থাকতে হবে, প্যারেন্টস একই পেজে থাকতে হবে, গ্র্যান্ড প্যারেন্টস একই পেজে থাকতে হবে। এবং হচ্ছে তার আশেপাশের সারাউন্ডিংস যারা, যে ইনফ্যাক্ট একটা বাসার যে কেয়ার গিভার আছে বা মেইড আছে, তাকেও একই পেজে থাকতে হবে, একইভাবে তার বিহেভিয়ার ইন্টারভেনশনে কিভাবে সাহায্য করবে বাচ্চাটাকে সেটা তাকে শিখতে হবে। হ্যাঁ, সেই শিখার ব্যবস্থাটা প্যারেন্টসকেই করে দিতে হবে। প্যারেন্টস হচ্ছে কি পয়েন্ট, প্যারেন্টস হচ্ছে একটা শিশুর অভিভাবক হচ্ছে তার কেন্দ্রবিন্দু। সে সেই কেন্দ্রবিন্দুতে যদি সবকিছু নিয়ে এসে তারা যুক্ত করতে না পারে তাহলে আসলে শিশুটার ইফেক্টিভ কোনো আর কি ইন্টারভেনশনই হবে না
ভবিষ্যতে যেও আমরা দেখা যাবে যে ওই 7, 8, 9 বছর বয়সেও যেও আমরা বলছি আমরা ওই ডিনায়াল ফেজেই থাকছি। অনেকেই থাকে যে ডিনায়াল ফেজেই থাকছি যে আহ, না বা হয়তো বা এগুলো দিয়ে কোনো কাজ হয়নি, এবার শুরু করলে কাজ হবে। তারপরে আবার 2-3 মাস দেওয়ার পরে আবার হচ্ছে দেখা গেল যে আবার ডিনায়াল ফেজে চলে গেল যে না একটু তো ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, আবার ছেড়ে দিই সবকিছু। তো এই যে কনসিস্টেন্সি, রেগুলারিটি এবং হচ্ছে যে একটা মানে প্রফেশনালদের সাথে একটা র্যাপো মেনটেন করা, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার জন্য। একটা বাচ্চার হ্যান্ডস অন থেরাপিটিক ইন্টারভেনশনের থেকেও আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয় যে পারিপার্শ্বিক তাকে একটা পরিবেশ দেওয়া, একটা পরিবেশ দেওয়া যে পরিবেশে সে ন্যাচারালিস্টিক ওয়েতে থেরাপি পাবে। আমাকে থেরাপি ধরে বেঁধে সবসময় দিতে হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার কথা। খুবই ইনফরমেটিভ তথ্যগুলো পেয়েছি এবং আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের সাথে আমাদের খুবই আমার আর আপনার বলেন, হাসনা আপা বলেন, সবার প্রিয় রূপা আপাও জয়েন করেছেন, আছেন, দেখছেন আমাদেরকে। অনেক ধন্যবাদ রূপা আপা, উনি ইউকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়াও আছেন নাসরিন জাহান, আরেকজন লিখেছেন তানজিনা হোসেন। অনেক সুন্দর আলোচনা, হাসিনা হাফিজ আপা সহ সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ, আপনারা যুক্ত হচ্ছেন। এছাড়াও আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি ছিলেন আগের, শামসুন নাহার সোমা, উনিও জয়েন করেছেন। কামরুল হাসান লিখেছেন ভেরি এফেক্টিভ ডিসকাশন। অনেক ধন্যবাদ, আপনারা এইভাবেই আমাদেরকে সবসময় আপনাদের ভালোবাসা দিবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যেহেতু হাসিনা আপা আইরিন আপুর একটু তাড়া আছে, সেজন্য আইরিন আপুর কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাইবো যে আড্ডা ওই দার্জিলিংতে এসে কেমন লাগলো, সেটা বলে আপাকে আমরা বিদায় দিব। কিন্তু হাসিনা আপাকে বিদায় দিব না, আরো আমরা কিছুক্ষণ রাখবো, আরো অনেক কিছু জানবো আসলে জানার যেহেতু আমাদের শেষ নেই। সবাই আমাদেরকে বেশি করে আরজিরিফার পেজে লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান আর শেয়ার করে দেন যাতে সবাই এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং আরো বেশি মানুষজন যাতে উপকার পেতে পারে। রূপা আপার কমেন্টসটা আমরা একটু নিয়ে নিচ্ছি আগে। আসসালামু আলাইকুম। I believe practically training is more effective than online training. Of course, we can enlarge our knowledge by attending online training. থ্যাংক ইউ আপা আপনার কমেন্টস এর জন্য। আর আপনি আমাদেরকে এভাবেই সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনার ভালোবাসা আমাদেরকে দিবেন, সেটাই আশা করব। আরিন আপা, আপনি একটু বলেন আড্ডা ওই দার্জিলিংতে এসে আপনার কেমন লাগছে? আসলে আমার অনেকদিন পরে আমি আর কি এরকম অনলাইন প্রোগ্রামে আসলাম। আমি আসলে সময় পাই না এখন, অনেস্টলি স্পিকিং। আর হচ্ছে মাঝখানে বেশ কিছুদিন অসুস্থও ছিলাম। আপনিও মনে হয় অসুস্থ ছিলেন, যার কারণে আমাদের ইয়েটা ডিলেও হয়ে গিয়েছিল। তো ডিলেই হচ্ছিল। অনেকদিন পরে অনলাইন লাইভ করে ভালোই লাগলো। আমি আর কি চিন্তা করছিলাম যে আমি কি আগের মতো উপস্থিত বলতে পারবো কিনা। তো এটা আর কি গল্পে গল্পে বের হয়ে যায় সব কথাই, অত গুছিয়ে আর কি বলার কোনো ব্যাপার থাকে না যখন হচ্ছে আমরা এরকম পরিচিত মানুষজন রূপা আপা একটা আপনজন কমেন্ট থাকি করেছে, এটা কাছে। আমি চাইবো আপনি পড়েন। জি, couldn't resist my three favorite ladies are in one frame. থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। রূপা আপার আসলে রূপা আপার জায়গাটা আমার মানে খুবই হৃদয়ের গভীরে। বড় আপা উনি, অনেক ক্ষেত্রে উনি আমাকে গাইড করেন। আম, তো আজকে যারা উপস্থিত ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা। আর রিফা আপাকেও অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আরো স্পেসিফিক টপিক নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে আপনাকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু পরে অবশ্যই আপনাকে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্য নিয়েও একটু কথা বলবো, যে যারা প্যারেন্টস আছে তাদের মানসিক স্বাস্থ্য আসলে কিভাবে ভালো রাখা যায়। আশা করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপা, আপনি যেহেতু ব্যস্ত আছেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে আজকে এখানে আর আটকে রাখছি না, কিন্তু অনেক ধন্যবাদ যে ব্যস্ত সময়ের মাঝখানেও আমার জন্য একটু সময় বের করেছেন। এবার একটু হাসিনা আপার আপনাদের কাছে চলে সবাইকেও যান। ধন্যবাদ, হাসিনা আপাকেও ধন্যবাদ। এবং আমার ভালো আসলে একটু থাকবেন। একটু তাড়া আছে, এই কারণে আর কি আমাকে লিভ নিতে হচ্ছে। তো পরবর্তীতে আবার ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে তাহলে এখানেই আমি লিভ নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো হাসিনা আপাকে ছাড়ছি না। তো হাসিনা আপার কাছ থেকে এখন জানবো ওই যে প্যারেন্টস, শুনছিলাম যে এডিএসডি যে বিষয়গুলো জানতে চাচ্ছিলাম। তো আপা, যে অনেক বাচ্চারা লার্নিং ডিসেবিলিটি, যেটা আমরা অনেক সময় আগে দেখতাম যে 8 বা 9 গিয়ে আদু ভাই আমরা বলতাম যেটাকে।
যে পাসই করতে পারছে না। আসলে এটা কি সেই লার্নিং ডিসেবিলিটির সাথে কি আমরা তুলনা করবো কিনা? কারণ অনেক বাচ্চারা লার্নিং ডিসেবিলিটি যে প্রবলেমটা দেখা যায় আসলে, যেমন আপনি তো অনেক বাচ্চাকে যাদেরকে দেখেন যে ইমপ্রুভ মানে মোটামুটি একটা পর্যায়ে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নরমাল স্কুলে সাজেস্ট করছি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে তাদেরকে ট্রেন আপ করতে পারি যাদের লার্নিং ডিসেবিলিটি আছে? আচ্ছা, আমরা কিন্তু স্পেশাল বাচ্চা বলেন, স্পেশাল বাচ্চাদেরকে প্রথমে ডায়াগনোসিস করতে বলি। এর কারণ হচ্ছে দেখেন, আপনি যখন ডক্টরের কাছে যাবেন, ডক্টর কিন্তু আপনাকে ডায়াগনোসিস ছাড়া যদি মেডিসিন দেয়, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় না। সো ঠিক একইভাবে কিন্তু স্পেশাল বাচ্চাদেরকে আমরা বলি যে ডায়াগনোসিস করা দরকার, যে কোথায় তার প্রবলেম হচ্ছে, কোন জায়গাটাতে তার ডিলেজ আছে। এটা কিন্তু তাকে তার প্রবলেমটা আইডেন্টিফাই করা কিন্তু মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে হুম, মডিফিকেশনটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি, ভুল মডিফিকেশন যেন না হয়, তার সময়টা যেন ওয়েস্ট না হয়। সো এই জন্য যদি তার সঠিক আমরা অবজারভেশন করে, অ্যাসেসমেন্ট করে তার সঠিক প্রবলেমটা বের করতে পারি। যেমন ধরেন যে এটা বললেন আপনি, যে আগে যেটা বলা হতো যে একটা বাচ্চা একই ক্লাসে বারবার থাকতেছে, এই জন্য তাকে আদু ভাই নাম দেওয়া হচ্ছে। আমরা যদি চিন্তা করে দেখি, যে এখন আমার মনে হয় যে আসলে ওই বাচ্চাগুলোর প্রতি ইনজাস্টিস করা হয়েছে। ঠিক কারণ হয়েছে, হচ্ছে হ্যাঁ। সে কোন প্রবলেমটা নিয়ে ফাইট করছে সেটা কিন্তু সর্ট আউট হয় নাই। যেটা এখন হয়, আমি যেমন হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা টিচার্স ডিপ্লোমা করেছি, সেখানে বলা আছে যে একটা বাচ্চা ক্লাস 5 থেকে ক্লাস 6 এ যখন উঠবে, তখন ক্লাস 5 এর পুরো রিপোর্ট তাকে কিন্তু ক্লাস 6 এ জমা দিতে হবে। তাহলে এবং সেই রিপোর্টে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও কিন্তু থাকতে হবে, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি স্ট্যাটাস, সবকিছু জানতে হবে, যে কোনো বাচ্চার আসলে কোন জায়গায় তার স্ট্রাগল হতে পারে। কোনো বাচ্চার কিন্তু ফ্যামিলিতে এত প্রবলেম যার জন্য সে পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারে না, স্কুলে এসে পরীক্ষা দিতে পারে না, বা তার কোনো একটা সাবজেক্টের প্রবলেম, সেটা সে তার টিচার দিয়ে, বা সেই প্রবলেমটা সলভ করার মতো তার কাছে কেউ নাই। সো এই অ্যানালাইসিস গুলো, এই যে আমরা ডিসিশন মেক করি, যে তার রিপোর্টটা ক্লাস 6 এ দেওয়া, ক্লাস 5 এ খারাপ রেজাল্ট করে 6 এ উঠেছে, 6 এ যাওয়ার পর যদি সেই টিচার দেখে, একজন টিচারকে কেন ফ্যাসিলিটেটর বলা হয়? সে বাচ্চাকে সেই ধরনের ফ্যাসিলিটি দিবে, যেই ফ্যাসিলিটিটা নিয়ে বাচ্চাটা সামনের ক্লাসের নেক্সট স্টেপে যেতে পারবে। তো আমি যদি তাকে সেই ফ্যাসিলিটিটা করতে না পারি, তাহলে হাউ ক্যান আই এ ফ্যাসিলিটেটর? ফ্যাসিলিটেটর হওয়াটা আবার হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইসিস করলে, তার প্রবলেমটা কোথায় আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু একটা বাচ্চা কখনোই একটা ক্লাসে 2 বছর 3 বছর থাকতে হয় না। তো এটা হচ্ছে একটা অ্যানালাইসিস। আরেকটা হচ্ছে যে এখন কিন্তু আমরা যেটা বলি, যে বাচ্চাকে একদম 100% কিউর হয়ে, 100% জেন্টল হয়ে নরমাল স্কুলে কেন যেতে হবে? বাচ্চারা দুষ্টামি করবে, এটা হচ্ছে বাচ্চাদের রাইট। বড়রা কি দুষ্টামি করবে? যখন বড় হবে সে তখন সিরিয়াস হবে, জেন্টল হবে। আর যখন সে বাচ্চা থাকবে সে দুষ্টামি করবেই। আর এখন আমাদের সেটাই যেটা মনে হয়, বাচ্চাদেরকে প্যারেন্টসরা এসেই বলে যে আমার বাচ্চাটা বেশি দুষ্ট। তখন আমি বলি যে বাচ্চা দুষ্টামি করবে না তো কি আপনি আর আমি করব? আর এখন এনভায়রনমেন্ট ছোট হওয়াতে, এই ফ্ল্যাট বাসার মধ্যে বাচ্চাদের থাকার কারণে ওরা যে দুষ্টুমিটা করে সেটা আমাদের আই ক্যাচিং বেশি হয়। আর একটু খোলা জায়গায় বাচ্চারা বাইরে দুষ্টামি করে, গ্রামের বাচ্চারা মাঠে ঘাটে খেলছে, তারা কিন্তু কম দুষ্টামি করছে না, কিন্তু সেটা কিন্তু কারো চোখে লাগছে না। সো এই বাচ্চারা ঘরের ভিতর দুষ্টামি করে, ডাক্তারের কাছে যেয়ে বলবে যে আমার বাচ্চা অনেক দুষ্ট, ঠান্ডা হওয়ার জন্য মেডিসিন দেন। দিস ইজ নট রাইট ওয়ে। একেবারেই আমি এটা মনে করি না। সো আসলে বাচ্চাদের এডিএইচডি থাকুক, এএসডি থাকুক, সঠিক ডায়াগনোসিস, প্রবলেমটাকে খুঁজে বের করা, তার ল্যাকিংসটা খুঁজে বের করা, তার ডিলেটা খুঁজে বের করাটা হচ্ছে জরুরি। সঠিকভাবে ডায়াগনোসিস হলে বাচ্চাদের ইমপ্রুভমেন্ট, সঠিক ম্যানেজমেন্ট পেতে পারলে আমি মনে করি অনেক বাচ্চা অনেক কঠিন পথ পাড়ি দিয়ে ভালো স্ট্যাটাসে আসতে পারে। সেটাই, একদম ঠিক তাই। আপা আরো কমেন্টস করেছেন আমাদের আরেকজন জান্নাতুল হুরাইন পিউ, তথ্যবহুল আরো আলোচনা চাই, প্রত্যেকটা প্যারেন্টস কে দেখার অনুরোধ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে প্যারেন্টসটা একটু বেশি করে দেখতে হবে, যাতে কিভাবে কি আমরা করতে পারি আমাদের সন্তানের জন্য সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো। রূপা কবির আপা লিখেছেন, মাই সন হ্যাজ সার্ভাইভ লার্নিং ডিসেবিলিটি। যে আমি লার্নিং ডিসেবিলিটির কথা বলছিলাম, হুম। এই কথাটা আপা কিন্তু লিখেছেন। আরো এসেছে, আরো কমেন্টস লিখেছেন। তো সেই ক্ষেত্রে আমরা তো আসলে অনেকগুলো কমেন্টস পেয়েছি। আমি চাইবো আপনারা আরো বেশি করে আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করেন, যাতে আপনাদের যদি পরেও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে হাসিনা আপাকে বা আইরিন আপুর কাছে যদি প্রশ্ন থাকে, আমার কাছে কোনো প্রশ্ন থাকে, লিখে আমাদেরকে ট্যাগ করে দিতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের সবগুলা
আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার জন্য। আপা লিখছেন, মাই সন হ্যাজ নো একাডেমিক সাইড ডিউ টু হিজ ডিফিকাল্টিস। আসলে রূপাপা, আমি আরেকটা জিনিস না বললেই না, এখানে একটু বলি। রূপাপার কারণেই কিন্তু আমরা বাংলাদেশের অনেক প্যারেন্টসরা একসাথে হতে পেরেছি। এখানে হাসিনা আপাকেও চেনা হয়েছে, আরিনা আপাকেও চেনা হয়েছে, আর অনেক আমাদের আছে, তানজিলা আছে, মানে যারা কোচ তাদের কথাই খুব নাম মনে আসছে এখন, বৃষ্টি আপু আছে। মানে সবাই কিন্তু আমরা রূপা আপুর মাধ্যমে এক ছাতার নিচে এই পুরো করোনাটাই যদি আমরা ধরি, আমাদের জন্য একটা ব্লেসিং ছিল। আসলে আমরা সবাই এক ছাদের নিচে একসাথে আর হাসিনা আপার রেইনবোর মতো আমরা কাজ করা শুরু করেছিলাম। আসলে আমি চাই আমরা রাইট। এভাবেই আরো আরো কাজ করি। আপনাদের যাতে দোয়া থাকে আমাদের সাথে, তাহলে আমরা আসলেই আরো ভালো কাজ নিয়ে আসবো, আরো করবো আসলে। আচ্ছা আপা, আসলে আমরা একটা তো বাচ্চার ডেভেলপমেন্টের জন্য দেখেন প্যারেন্টস আর প্রফেশনাল কোলাবোরেশন অতি জরুরি। যেটা আইডিনও বলে গেল, একজন প্যারেন্টসকে সবসময় একজন এক্সপার্টিজের ছায়াতলে থাকাটা বাচ্চার জন্য যেমন জরুরি, তেমন প্যারেন্টস মায়ের জন্য বাবার জন্য জরুরি। কারণ হচ্ছে তার কি প্রবলেম হচ্ছে ওটা নিয়ে মা বাবা অনেক সময় অস্থির থাকেন, কিন্তু একজন প্রফেশনালের সাথে যদি একটু কথা বলেন তাহলে কিন্তু দেখবেন সেই কঠিন জিনিসটা কিন্তু অনেক সঠিক এবং সহজ একটা ডেফিনেশন বের হয়ে যায়, যাতে ওনার মেন্টালি কিন্তু অনেক স্যাটিসফাইড, অনেকে অনেক মেন্টালি স্যাটিসফাইড আসে। কিন্তু অনেক মা বাবারা কারোর সাথে কথা বলতে পারে না বা ডিসকাশন করতে পারে না, বা কোন ট্রিটমেন্টের জন্য কার কাছে যাবে আসলে এই জিনিসটা বুঝতে পারে না, দেখেই কিন্তু অনেক বেশি মেন্টালি একটা ডিস্টার্বনেস আপসেট তৈরি থাকে। হয়, এবং এখান থেকেই কিন্তু ডিপ্রেশনটা অনেক বেশি আকার ধারণ করে। আমার এখনো রাইট। স্পষ্ট মনে আছে, যখন একটা ডায়াগনোসিসে ছেলের ডায়াগনোসিসের সময় কাজ করছিলাম, তখন রূপাপাই আমাকে বলছিল তোমার আগের হাসিটা আর নাই। আসলে কিন্তু ওই জিনিসটা কিভাবে কি করবো আসলে বুঝতে পারছিলাম না। কিন্তু তো এই যে এখন নিজে ট্রেনিং করলাম, নিজে কোর্স করলাম, নিজের জ্ঞান আরো যত বাড়লো, তখন কিন্তু জিনিসগুলো কাজ করতে আরো সুবিধা হয়েছে আসলে। সেটাই। এইভাবেই কিন্তু আসলে আমি এর জন্যই চাই যাতে প্যারেন্টসরা আরো বেশি এই বিষয়ে নলেজ, জ্ঞান মানে নেয় আর কি। তো আরেকটা জিনিস কি আপনি খেয়াল করেছেন কিনা, যে অনেক সময় এই স্পেশাল বাচ্চা হওয়ার ক্ষেত্রে মাদেরকে বেশি সাফার করতে হয়। বাবারা অনেক সময় স্পেশাল বাচ্চা হওয়ার কারণে অনেকে, আমাদের সিআরপি তে যদি আমরা খেয়াল করে থাকি, দেখবেন অনেক প্যারেন্টস দেরকে, মহিলাদেরকে বিশেষ করে তাদের হাজবেন্ডরা ছেড়ে দিয়েছেন এই স্পেশাল বাচ্চার কারণে। মাটা কিন্তু সেই সন্তানটাকে ছেড়ে না দিয়ে তাদের সাথেই সময় কাটাচ্ছেন, এবং তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদের জন্য আয়ের উৎস মা নিজে করছেন। এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি, বা এই মাদের জন্য আসলে আপনি কি বলতে চান, বা এরকম আমাদের দেশে প্যারেন্টস। আসলেও এই অ্যাওয়ারনেসটা এখনো অনেক কম, যে বাবারা কখনো মেনে নিতে চায় না যে এই বাচ্চাটা, মা কিন্তু আসলে একটা বাচ্চাকে শুধু ক্যারি করে। বাচ্চার ব্লাড রিলেশন বলেন, জেনেটিক্স বলেন, এগুলো সব কিন্তু বাবা থেকে বাবা থেকেই আসে। তো বাচ্চার প্রবলেম হলে এই মায়ের দোষ, কারণ হচ্ছে যে মা ক্যারি করে, বাবা তো ক্যারি করে না। সো ক্যারি করেছে তার মানে হচ্ছে মায়ের দোষ, প্রবলেম সব। এটা স্পেশাল বলেন, নর্মাল বাচ্চাও বলেন। আমার মেয়ের রেজাল্ট খারাপ হলে আমার হাজবেন্ড ঠিকই বলবে যে তোমার জন্য তুমি সময় দাও না, রেজাল্ট খারাপ হয়েছে। আসলে তিনি কি সময় দিয়েছেন কিনা এটা যদি সে অ্যানালাইসিস করে যে না আমিও তো একটু সময় দিতে পারতাম, তাহলে কিন্তু এই ডিফারেন্সটা, এই মাকে একটু কষ্ট দিয়ে, একে তো হচ্ছে একটা মা কতটা কষ্ট পায় যে তার বাচ্চাটা একটু সমস্যা নিয়ে তৈরি হয়েছে, পরিবেশ, পরিবার, সমাজ তাকে মানে ইন্ডিকেট করে দিচ্ছে। এটা একটা মায়ের জন্য যে কতটা কষ্টের বিষয়, তার মধ্যে যদি তার সবচেয়ে কাছের মানুষটাও যদি ওইভাবে করে তাকে মানে বলে, তাহলে হচ্ছে আসলে মার আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। মা তো মাই, মা তো মাই আসলে। সো সেটাই। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই মায়েদের জন্য আমাদের দেশে সেরকম কোনো কিছু এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আর এই অ্যাওয়ারনেস নিয়ে ক্যাম্পেইন করা উচিত, আমি মনে করি যে এই জিনিসগুলোকে নিয়ে, যে শুধু মা না, বাবারাও কিন্তু এগিয়ে আসতে পারে। বাবারা যদি মাকে একটু সাপোর্ট করে, তাহলে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের মানে হার রেশিওটার কত বেড়ে যায়, এটা যদি বাবাকে বোঝানো যায়। আমি সব বাবার কথা বলবো না, আমি আমার স্কুলে দেখি অনেক বাবা খুব স্ট্রাগল করছেন। তো যদি মায়ের পাশে, একটা মার পাশে তার বাচ্চার বাবাটাও সাথে থাকে, তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টটা অনেক বেড়ে যায়। এবং এটা পুরো পরিবারের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, যদি এটা সাপোর্ট হয়। আমাদের এই জায়গাটা নিয়ে আসলে অনেক কাজ করা উচিত, অনেকই কাজ করা উচিত, যে একটা বাচ্চা স্পেশাল হওয়ার পিছনে মায়ের দোষ না। এটা যে কারো। বলি আপা, যদি এখানে আপনার সাথে আমি অ্যাড করি, ধরেন একটা আম, মেয়ের কোন সন্তানকে, একটা ভালো একটা ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটাকে ছোটবেলা থেকেই একটা আদর যত্নে বড় করা হয়, পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, সবকিছু করা হচ্ছে। কিন্তু একদম নিম্নবিত্ত পরিবারে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু সে মা বাবা নিজেরাই খেতে পারছে না, সেক্ষেত্রে বাচ্চাকে কিভাবে হ্যাঁ, পুষ্টিকর খাবার দেবে?
এটা তো একটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে একটা মেয়ে যখন একটা জায়গা থেকে কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছে, আরেকটা মানে সে এক পরিবেশে বড় হয়েছে, সে আরেকটা নতুন পরিবেশে যাচ্ছে। সেই ক্ষেত্রে তার স্বামী যদি তার মানে জীবন যে সঙ্গী হয়, সে যদি সাপোর্টিভ না হয় বা শ্বশুরবাড়ির মানুষজন সাপোর্টিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু মানসিক একটা চাপে থাকে। আর সেটা যদি চাপে থাকে। প্রেগন্যান্সির সময় যে চাপটা হয়, সেটা কিন্তু আসলে বাচ্চার উপরে এফেক্টটা পড়ে। তো এই ক্ষেত্রে আমার মানে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এখন দেখছেন, এখনো অনেকে দেখছেন, আমি একটু তাদের নামগুলা নেই, যেহেতু তারা আমাদেরকে কষ্ট করে আমাদের সাথে যুক্ত আছেন। এমডি তাহের হোসেন আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ আপনাকে। সামিনা জান্নাত যুক্ত হয়েছেন, দেবজ্যোতি চৌধুরী যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রূপা আপা আরো কমেন্ট লিখেছে, খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমাদের মতন রাইট গাইডেন্স সবাই দিতে পারে না, এর জন্যই পিতামাতাদের এত কষ্ট। আপনারা সুস্থ থাকুন আমাদের বাচ্চাদের জন্য। একদম তাই। আমাদের সবার উচিত, যাদের স্পেশাল বাচ্চা আছে এবং যারা স্পেশাল বাচ্চার বাবা মা, তারা যেখানে থাকুক না কেন নিজের যত্ন নিবেন আসলে, কারণ নিজের যত্নের উপরে আসলে কিছু করতে পারে না। কারণ আপনি যদি নিজেই ভালো না থাকেন, আরেকজনকে আপনি ভালো রাখবেন কিভাবে আসলে। তো আমাদের সাথে তো সাইকিয়াট্রিস্ট আপা ছিলেন, কিন্তু আপার ব্যস্ততার কারণে আপাকে আমাদেরকে ছুটি দিতে হয়েছে আসলে। তো হাসিনা আপা, আমরা আসলে এই জায়গাগুলোতে আসলে আরো কিভাবে আপনি আমাদেরকে বলেন, যাতে আমাদের অনুষ্ঠান যারা দেখবে, আমি চাইবো যে তারাও যাতে আস্তে আস্তে এই জায়গাটাতে স্প্রেড করার জন্য কাজ করেন। আর অবশ্যই আমাদের প্রোগ্রাম যারা দেখছেন এবং পরেও দেখবেন, দয়া করে প্রোগ্রামটা শেয়ার করে দেন। অবশ্যই কম বেশি কম পাবেন না, অবশ্যই বেশি উপকার পাবেন। হাসিনা আপা, আপনি একটু বলেন। হ্যাঁ, তবে আমি যদি বলি যে আসলে আরো ২০ বছর আগে যদি ফেরত যাই, সেই হুম। সময়কার অ্যাওয়ারনেস আর এখনকার অ্যাওয়ারনেস অনেকই বেড়েছে আলহামদুলিল্লাহ। ডে বাই ডে উই আর ইমপ্রুভিং। আম এটা বলি, যদি অনেক বাবারাই কিন্তু এখন আসেন, যেটা আগে অনেক কম ছিল। স্কুলে স্কুলে বাচ্চা নিয়ে আসার দায়িত্ব মায়ের, প্যারেন্টস মিটিং এ মানে আসার দায়িত্ব মায়ের। আমরা যেটা এখন করি যে আমরা একদম ইয়ে করে দেই যে স্পেসিফিক্যালি প্যারেন্টস মিটিং এ বাবাকে আসতেই হবে, মাস্ট। কারণ তাহলে হয় কি, ওই যে কিছু কিছু ইনফরমেশন স্কুল থেকে নিয়ে যায়, আমরা যখন একটা বাবা বা মায়ের সাথে আসে, তখন কিন্তু আমাদের কাউন্সেলিং সেশনটা বা আমাদের বাচ্চার যে জিনিসগুলো, ওটার ডেসক্রিপশন প্রসেসটা একটু চেঞ্জ করি আমরা, যাতে বাবা, কারণ একটা বাবা ৩ মাস পরে একটা স্কুলে এসে বাচ্চা নেগেটিভ কথা কিন্তু বেশি শুনতে চাইবে না। হ্যাঁ। কারণ এটা তো অবশ্যই যে একটা ফ্যামিলির কর্ণধার হচ্ছেন বাবা, তাকে বাইরে অবশ্যই শ্রম দিতে হয়। তো সেক্ষেত্রে বাসায় আসার পরও এত ডিপ্রেসিং কিছু পাইলে কিন্তু বাবারও আসলে আর ইন্টারেস্ট থাকে ভালো না। লাগে। সেক্ষেত্রে হ্যাঁ। হ্যাঁ, আমরা যেটা মনে করি যে একটা বাবা যখন স্কুলে আসে, বা আমাকে যদি কোনো প্যারেন্টস, কোনো বাবা ফোন করেন, আমি ওনাকে এমন ভাবেই কাউন্সিলিং করি যে মানে উনি যত ফিল করে যে আমার বাচ্চার জন্য আমি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অবশ্যই। যে বাবা আমার একটা পার্ট আছে, আমি আমার পার্টটা কতটুকুন ফিল করতেছি, সেটার জন্য বাচ্চাটার কতটুকুন প্রবলেম হচ্ছে আমার কারণে। এই জিনিসটা আমি একটু মাথায় ঢুকানোর চেষ্টা করি, যাতে বাবার নিজের ভিতরে ফিলিংস আসে। বা কোনো কোনো ফ্যামিলিতে দেখবেন মা অনেক উদাসীন, তখন মাকে ওইভাবে আমরা কাউন্সিলিং করি যেন মা বোঝেন যে আমার মাধ্যমে আমার বাচ্চার কি কি পাওয়া উচিত ছিল, কি পাচ্ছে না, এবং ওটা আমি যদি তাকে দেই তাহলে তার কতটুকুন ডেভেলপমেন্ট হতে পারে। তাহলে তো আমি এভাবে বলি যে আপনার বাচ্চাটা এখন ১ সপ্তাহ আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে, সেটা আপনি মেনে নিবেন, নাকি আজীবন সে প্রবলেম করতে থাকবে সেটা আপনি মেনে নিবেন? সো ডেফিনেটলি মানুষ শর্ট টাইমটাই বেছে নিবে, যে আমি ১ সপ্তাহ ওর সাথে স্ট্রাগল করলে যদি ভালো কিছু পাই, দেন আই ভালো। উইল হ্যাভ টু ডু দিস। সো এটাই আসলে ওদেরকে আনানো, বাবা মাকে একসাথে আনানোটা, এটা অনেক ডিফিকাল্ট। অনেকেই প্যারেন্টসরা বলেন যে আমরা প্যারেন্টস ট্রেনিং এর অ্যারেঞ্জ করি না কেন। প্যারেন্টসদের বিষয়গুলো জানা অনেক জরুরি, ট্রেনিংও অনেক জরুরি। কারণ হচ্ছে একা স্কুলের পক্ষে কিন্তু একটা বাচ্চা ডেভেলপমেন্ট করা সম্ভব না। সম্ভব। স্কুলের সাথে বাচ্চা বাসায়ও যদি সিমিলার এনভায়রনমেন্ট পায়, যেমন ধরেন স্কুলে আমি বাচ্চাকে সাপোজ ডাইনিং টেবিলে বসিয়ে সব বাচ্চাদের সাথে তাকে ইন্ডিপেন্ডেন্ট ইটিং ট্রেনিং দেওয়াচ্ছি, সে খাচ্ছে, বাট বাসায় যাওয়ার পরে সে বাচ্চা সোফার উপরে ঘুরে, খাটের উপরে দৌড়ে খাচ্ছে। তো এখন ওর তো মনে হবে যে স্কুল মানে হচ্ছে অনেক কষ্টের জায়গা, ওখানে গেলে আমাকে নিজের হাতে খেতে হয়, এটা পানিশমেন্ট এরিয়া, আর বাসায় আমি এটা করতে পারি। সো বাচ্চা তো স্কুলে এসে কান্না করবেই। এখন মা যদি বাচ্চা, আমি কিন্তু প্রায় সময় আমাদের এই ইটিং টাইমটা ভিডিও করে প্যারেন্টসদেরকে দেই, দেখার জন্য না, ফিল করার জন্য আমারও এটা করতে হবে। যে এই জিনিসটা সেটাই। যদি আমি করি বাসায়, তাহলে হচ্ছে স্কুলের জন্য ইজি হয়, প্লাস বাসায়ও হ্যাঁ। কিন্তু ওনাকে দূরে দূরে বাচ্চাকে খাওয়াতে হয় না। তো এই জন্য আমরা বলি যে স্কুলের সাথে কোলাবোরেশন করে যদি বাসায় কেয়ার গিভার বা প্যারেন্টস একটু যদি
আমাদের যে এডুকেশন প্ল্যান অনুযায়ী আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি, ওনারা ওইটাও যদি বাসায় করেন তাহলে কিন্তু ওনাদের পথটা, কঠিন পথটা অনেক সহজ হয় এবং বাচ্চাটার ডেভেলপমেন্ট ভালো হয়, আমরাও প্রোগ্রেস রেট ভালো দেখতে পারি। না, আমি আরেকটা জিনিস আপা এড করি যে আমার কাছে যেটা মনে হয় কি, আমরা সুস্থ বাচ্চা হোক আর স্পেশাল বাচ্চাই হোক, আমরা যদি এদেরকে নিজের কাজটা নিজে করার একদম ছোটবেলা থেকেই আসলে ট্রেনিংটা দিয়ে থাকি ফ্যামিলি থেকে, তাহলেই কিন্তু একটা বাচ্চা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। হ্যাঁ, রাইট। আরেকটা যেটা যেটা আমি যে আপনি বলছিলেন খাওয়ার দাওয়ার কথা, অনেক বাবা মারা, বিশেষ করে মারাই আমি খেয়াল করেছি যে যেটা করেন কি ওনারা, যে বলে না ওকে নিজে খেতে দিলে ও তো টেবিল নষ্ট করে ফেলে, ওর ড্রেস নষ্ট করে। কিন্তু এই যে একটা সার্ফেক্সের অ্যাড দেখায় না, যে দাগ না হলে আসলে শিখবে কোথা থেকে? শিখবে আসলে কোথেকে, অ্যাডটা তো রাইট। আসলে এমনি এমনি আসে নাই। আসলে বাচ্চাদেরকে নষ্ট করতে দিতে হবে, তখনই কিন্তু সে তার নিজের কিভাবে খেতে হবে, বসতে হবে মানে তখন শিখতে পারবে আসলে। তো অনেকে আমাদেরকে কমেন্টস করছেন। রূপাপা ওনার হাজবেন্ডকে বিগেস্ট স্ট্রেংথ হিসেবে শামিনের জন্য ডেডিকেট করে কমেন্টস লিখেছেন। আলহামদুলিল্লাহ। রাসেল ভুইয়ার লিখেছেন আপুদের কথা অনেক মূল্যবান। রাসেল ভুইয়া লিখেছেন মাশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের প্রোগ্রামটা দেখছেন, আমি চাইবো আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই অটিজম বিষয়টা কি আসলে আসলে বুঝার চেষ্টা করেন। কারণ আমরা আসলে এই বাচ্চাদেরকে আসলে বুঝতে পারি না দেখে ওই যে আবার দুষ্টুপনা বা দুরন্তপনা, চঞ্চল বাচ্চা কিন্তু সারা জীবনে ছিল। এখন হয়তো বা এটা আমরা মডার্নাইজেশনের যুগে ঢুকে এডিএসডি তে আসলে ফেলে দিয়েছি, যেটা আরিনা আপু বলছিল। আসলে কিন্তু এটাই হয়েছে। আবার আদু ভাই যদি আমরা বলে থাকি, যাদেরকে আমরা আদু ভাই বলতাম, যে এতবার মেট্রিক পরীক্ষা দিচ্ছে বা ক্লাস 8 সে পাসই করতে পারছে না। আসলে এটাও যেমন আছে যে লার্নিং ডিসেবিলিটির মতো, আবার কিন্তু যেহেতু মেন্টাল হেলথেরও আমরা কিছু কথা বলছিলাম আছে, সেই ক্ষেত্রে আরেকটা যেটা দেখেছি আমি, যেহেতু স্কুলের টিচার ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা অনেক সময় ফ্যামিলির, এখন যেহেতু আমরা খুব খেয়াল করলে হাসিনা আপা দেখবেন যে ব্রোকেন ফ্যামিলি আমরা আশপাশে খুব বেশি দেখতে পারি। তো এই ব্রোকেন ফ্যামিলির কারণে কিন্তু বাচ্চারা চাইলেও মানে বাসায় কিন্তু পড়ালেখার মন মানসিকতা পায় না। আমরা বলি আমরা অনেক আধুনিক হয়েছি, উন্নত দেশ এই ব্রোকেন জিনিসটা, এই জিনিসগুলো করলেও ওরা কিন্তু ওদের বাচ্চাদের ব্যাপারে খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। ওদের বাচ্চাদের কিন্তু মেন্টাল হেলথের যত্ন নিচ্ছে, আমরা কিন্তু এই জায়গাটাতে যত্ন নিতে আসলে ভুলে যাচ্ছি। তো আপনি এমনি এরকম কি স্পেশাল বাচ্চাদের বাবা মাদের মধ্যে কি এরকম আপনার কাছে কোনো স্টুডেন্টরা আছে কিনা আপনার রেইনবো অটিজম কেয়ারে, যে তারা কিরকম প্রবলেম ফেস করে, যদি কোনো একটা উদাহরণ হিসেবে কারো উপকার হয়? হ্যাঁ, আসলে কোনো বাবা-মাকে আইডেন্টিফাই করে আমরা কিছু বলাটা রাইট না, মনে আমি করি না। বলবো না, হ্যাঁ, হ্যাঁ একটা কথা সেটাই। হিসেবে বলতে তবে পারেন। হচ্ছে আছে এরকম অনেক প্যারেন্টসই আছে যারা মানে হুম, উনার তবে আমি আমার স্কুলে আমি বলতে পারি যে আমার কোনো হুম, প্যারেন্টস যদি কোনো মা যদি এসে বলেন যে আপা ওর বাবার সাথে একটু কথা বললে, আপনি কথা বললে আপনার কথা শুনবে, একটু বলেন। আমি আপ্রাণ চেষ্টা করি। কারণ আমি মনে করি যে ওই মায়ের মেন্টাল একটা পিচনেস এর জন্য এবং বাচ্চাটার ডেভেলপমেন্টের জন্য আমার এটা করা উচিত। এবং আমি ফোনে হোক বা অফিসে ডেকে এনে হোক আমি চেষ্টা করি কথা বলানোর। তবে আমার এখানে আছে একজন প্যারেন্টস, যে গত মাস থেকে আমি খুবই মর্মাহত যে বাচ্চাটা আমার স্কুলের একদম পাশের বিল্ডিং এই থাকে, বাট বাচ্চাটাকে আমি স্কুলে আনতে পারতেছি না 1 মাস যাবত। কারণ হচ্ছে ওর মানে ওর ডিভাইসের প্রতি এতই আসক্ত বাচ্চাটা। বাসায় ওর মা ওর বাবা ঘুমিয়ে থাকে 12টা পর্যন্ত। সো বাচ্চা স্কুলে আসবে না, বাবার এটাতে বাবার কথা হচ্ছে যে ওকে স্কুলে দিয়ে কি হবে, ও কি শিখবে। অথচ বাচ্চাটা স্কুলে আসার পর থেকে যদিও ডাউন্স, কথা বলা শিখেছে, অনেক কিছুই শিখেছে। কিন্তু ওই যে বাসায় মোবাইলের কারণে আর বাবার সিরিয়াসনেস না হওয়ার কারণে মা ফাইট করে আর কতক্ষণ বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসবে। মাস শেষে তো তাকে স্কুলে টিউশন ফিস দিতে হবে, খরচটা তো তাকে অ্যারেঞ্জ করতে হবে। তো বাবা মনে করে যে না, এবং এমনকি সে প্রায় সময়ই বাচ্চাটাকে ধরে শুয়ে থাকে যেন ওকে স্কুলে পাঠানো না হয়। তো এই আসলে এরকম কিছু, কিছু এই মাটা বেশ কয়েকবার গিয়েছে সুইসাইড করার জন্য। তো এটা আমি ও, আসলে মনে করি এটা অনেকই ডিফিকাল্ট একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা বলবো মাকে যে বাবাকেও যেন মায়ের সাথে, সাথে বাচ্চাকে স্কুলে আনার জন্য অভ্যস্ত করে। তাহলে হচ্ছে উনি স্কুলে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার যখন আসবে, অন্য প্যারেন্টস এর সাথে একটু হাই হ্যালো হবে, কথা হবে, তখন কিন্তু আস্তে, আস্তে এই জিনিসগুলো থেকে সে বের হয়ে আসবে। যদিও এটা অনেক ডিফিকাল্ট বিষয়, আমি অনেক সহজ ভাষায় বলে ফেলছি। যেই প্রবলেমটা ফেস করে সেই জানে আসলে। সো হ্যাঁ আমার মনে হয় তারপরেও স্ট্রাগল শুরু করলে কিন্তু একদিন আগে থেকে যদি আপনি শুরু করেন যে আমি টার্গেট করেন যে হ্যাঁ আমি ওর বাবাকে এনি হাউ স্কুলে নিব বা ওর মাকে আমি এনি আমার এই নিকেতনে একজন প্যারেন্টস আছে, ওনার মাকে, বাচ্চার মাকে আমি 5 মাসের মধ্যে একদিনও দেখিনি। তো সেক্ষেত্রে আমি বাবা মা দুইজনকেই রিকোয়েস্ট করব যে দুইজনেরই বাবা পার্ট নিতে কিন্তু ইম্পর্টেন্ট। বাবা নিয়ে যায়, বাবা দিয়ে যায়, ড্রাইভার দিয়ে আচ্ছা, যায়।
হ্যাঁ, আসলে এই ফ্যামিলি অ্যাটাচমেন্ট গুলো আসলে দিন দিন মানে সবাই ব্যস্ত থাকার কারণে সরে যাচ্ছে দেখেই কিন্তু বাচ্চারা আসলে এইসব ডিসেবিলিটির দিকে, মানে ডিসেবল বাচ্চারা আরো বেশি মানসিক বেড়ে ভাবে যাচ্ছে। ভেঙে হুম, যাচ্ছে। হুম। ওদেরকে আসলে কেউ বোঝারই চেষ্টা করছে না। এই জায়গাটাতে আসলে আরো বেশি সময় দিতে হবে। সে আপনার বাচ্চা আসলে সুস্থই হোক আর স্বাভাবিক হোক আর অস্বাভাবিক একটু যদি আচরণ পেয়েও থাকেন, সেক্ষেত্রে আসলে যতটা আমরা বুঝি বা আমার নিজস্ব জ্ঞানে আমি যেটা বুঝি, যেকোনো সম্পর্কই আসলে সময়ের মাধ্যমে ভালো হয়ে যায়। অনেক সময় অনেক সম্পর্কই খারাপ থাকে, কিন্তু আপনি যদি সময় দেন, পর্যাপ্ত সময় দেন, নিজের সময়ের চেয়ে আসলে মূল্যবান আর কিছু নেই। কারণ এই যে ১ মিনিট আগেও আমরা যে কথাটা বলেছি, চাইলেও আর ফেরত আনতে পারবো না। করে যেটা জানতে চলে পারবো। গেছে চলেই গিয়েছে আসলে। তো সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই। তো যেহেতু আমাদের আড্ডা উইথ আরজে রিফাতে হাসিনা হাফিজ আপাকে পেয়েছি, আপার কেমন লাগছে আমাদের আড্ডাতে এসে? আমরা আজকে অনুষ্ঠানে এসে প্রায় শেষ পর্যায়ে। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, মৃত্তিকা মৌ আপা। দিদিও স্পেশাল বাচ্চাদের নিয়েই কাজ করছেন। এখানে সরকারিভাবে একটা স্কুলে আছেন আরকি। ধন্যবাদ দিদি, আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য। হাসিনা আপা, আপনি যদি বলেন কিছু আমাদের জন্য আর এবং সবার জন্য আপনি একটু কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই ধরনের ইনফরমেটিভ প্রোগ্রামগুলো মাঝে মধ্যে না করলে প্যারেন্টসরা, যেমন ধরেন আমাদের সবকিছুই কিন্তু আমরা প্রায় সময় বলি যে আমাদের ট্রেনিং প্রয়োজন, এবং আমি নিজেও যদি ১ মাস ২ মাস কোনো ট্রেনিং, অনলাইন ট্রেনিং বলেন, যাই বলেন, আমি নিজেও তো ট্রেনিং করাই। বাট আমি যদি নিজে ট্রেনিং না করি আমার মনে হয় যেন আমি ভুলে যাচ্ছি। সো জিনিসগুলো রিভাইজ করাটা জরুরি। আর প্রতিনিয়ত আমাদেরকে আপডেট হওয়াটা জরুরি। যাতে আমরা ওকে, আপডেট থাকলে আমরা বাচ্চাদেরকে আপডেট করে তৈরি করতে পারি। আপনি আমরা যদি আপডেট না থাকি তাহলে, বাবা-মা যদি আপডেটেড না থাকেন তাহলে বাচ্চাকে কিভাবে আপনি আপডেট তৈরি করবেন? সো সেক্ষেত্রে প্রত্যেকটা বাবা-মার জন্য ট্রেনিংটা হচ্ছে জরুরি। জানাটা নিজের জন্য, বাচ্চার জন্য জানাটা জরুরি। কেউ আপনার সাথে মানে আপনার বাচ্চাকে ভুল শেখাচ্ছে কিনা, আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে কিনা এটা জানাটা অনেক জরুরি। আমি বাচ্চাকে স্কুলে দিয়ে রাখলাম। স্কুল কি শেখাচ্ছে? স্কুলে দিয়ে রেখেছি, জাস্ট যা শেখায় শিখাবে। না, এটা কিন্তু আসলে সেরকম হওয়া উচিত না। একটা দিন বাচ্চার জন্য অনেক জরুরি। বিশেষ করে ডেভেলপমেন্টের জন্য। সো সেক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চার সঠিক ডেভেলপমেন্ট চান, স্কুলের সাথে জয়েন্ট থাকতে হবে, প্রফেশনালের সাথে জয়েন্ট থাকতে হবে, নিজেকে শিখতে হবে। এখন বাংলাদেশে অনলাইনে, অফলাইনে অনেক ট্রেনিং হচ্ছে। আপনি শুধু জাস্ট ইচ্ছা পোষণ করলেই কিন্তু ট্রেনিং এ অ্যারেঞ্জ করতে পারেন। আর এখন হচ্ছে সব হচ্ছে ফেসবুকের যুগ। ফেসবুকে ক্লিক করলে, ইউটিউবে ক্লিক করলে সবই পাওয়া যায়। যেটা আমি যখন কাজ শুরু করেছি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট যে কোথায় ট্রেনিং হচ্ছে কোনো অনলাইন। তখন কিন্তু ২০০০ সালে মানুষ অত মোবাইল ইউজ করতো না। আমি যে কত খুঁজেছি কোথায় আমি শিখবো, কোথায় ট্রেনিং করব। মানে এই ট্রেনিং এর খোঁজ নেওয়াটা, কারণ আমি এখনো পর্যন্ত শিখতে অনেক পছন্দ করি। সো এই জন্য প্যারেন্টসদেরকে বলবো, টিচারদেরকে বলবো যে আপনি তখনই একজন টিচার হবেন যখন আপনি জানেন যে বাচ্চাটাকে আপনি কি শেখাচ্ছেন, এটার আসল উদ্দেশ্যটা কি, আপনি কোন মেথডে ওকে শেখাচ্ছেন। আপনি যদি না জেনে ২ মাসের একটা ট্রেনিং করে স্পেশাল এডুকেটর হয়ে বাচ্চাকে শেখাতে আসেন, এটা বাচ্চাটার জন্য অনেক ডেঞ্জারাস। ডোন্ট ডু দিস। আমি বলব যে এটা করেন না প্লিজ। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করব যে মাঝে মধ্যে এরকম কিছু করলে আমরাও অনেক জোরে প্যারেন্টসদেরকে কিছু বলতে পারি, প্রফেশনালদেরকে কিছু বলতে পারি। কারণ হচ্ছে আসলে শিখতে শিখতে মনে হয় যে কিছু যদি বলে যেতে না পারি, আমি যখন না থাকবো আমার এই শেখা জিনিসগুলো নিয়ে চলে গেলে তো লাভ হবে না। মানুষকে জানায় যাওয়া যেন একটা একটা টিচারের মাধ্যমে একটা বাচ্চা একটা ভালো কিছু শিখতে পারে। একজনকে একটা সঠিক লাইন আমি শেখাতে পারলে আমি মনে করব এটাই আমার সাকসেস। একদম তাই। অনেক ধন্যবাদ আপা। অনেক ব্যস্ত থাকার পরেও আমাদের আড্ডা উইথ আরজে রিফাতে এসেছেন এবং আরজে রিফার ফেসবুক পেজেও আপনি যুক্ত আছেন। আমি চাইবো আপনি আমাদের প্রোগ্রামটা আরো যারা দেখছেন পরেও দেখবেন, সবাই বেশি করে শেয়ার করে দেন এই বিষয়গুলো যাতে সবাই জানতে পারে। আর এখানে যেহেতু হাসিনা হাফিজ আপা এবং আইরিন আপা ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু ওনাদের স্কুলের ঠিকানাও এখানে বলে দিয়েছেন। আবার আপনারা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আমাদেরকে মেসেজ মানে কমেন্টস করে রাখবেন, আমরা ঠিকানাটা ওখানে হাসিনা আপা বা আরিন আপু দুজনেই সময় করে অবশ্যই দিয়ে দিবে। তো যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যে এতক্ষণ ধরে আমাদেরকে দেখেছেন। আর আপনারা আরো কি বিষয় জানতে চাচ্ছেন সেই বিষয়ে যদি জানিয়ে রাখেন, আমি চেষ্টা করব। আমার সাথে অনেকেরই কমিউনিকেশন ক্ষমতাটা আমার খুব ভালো আছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করব যে এই বিষয়গুলো যাতে আপনাদের কাছে আরো সহজে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টাটাই আমি করব। আর নিজেদের সন্তানদেরকে আসলে নিজে জানার চেষ্টা করুন এবং আপনার পাশে যে মানুষটা আছে তার মানসিক স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করুন। কারণ আপনার আমার
সামান্য একটু খারাপ ব্যবহার বা আসলে কথা বলে না যে যে কথা মুখ থেকে চলে যায় আর ফিরিয়ে নেওয়া আসলে যায় না। তো এমন কথা বলবেন না যাতে নিজের পাশের মানুষটা এমন কষ্ট পায় যে একদিন তাকে হারিয়ে যাওয়ার পরে আপনাকে কষ্টে ভোগ করতে হয়। তো আগে থেকেই আপনারা আপনার পাশের মানুষটার যত্ন নেন এবং সন্তানের যত্ন নেন, কারণ আপনার সন্তানই আগামী দিনের ভবিষ্যৎ। সবাইকে শুভরাত্রি, আর সবাই সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।